তবে হ্যাঁ, সারাদিন নমস্কার। দিদিরা যা শুভ সন্ধ্যা সাহস পেয়েছে সবাইকে। যথেষ্ট। আজ আমরা আজকে আমরা আবার সমবেত হয়েছি এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এক নতুন পঞ্চ পাণ্ডবীদেরকে নিয়ে। আজকে এক সুন্দর বিষয়কে নিয়ে আমরা আজকে সমবেত হয়েছি। আমরা আজকে অনুষ্ঠান শুরু করব। তবে অনুষ্ঠান শুরু করার পূর্বেই আজকে যেহেতু 26/11, আমরা স্মরণ করে নেব আমাদের সেই সমস্ত শহীদদের। আজকের দিনে 2008 সালে যারা আমাদের দেশকে বাঁচানোর জন্য জঙ্গিদের হাত থেকে নিজেদের প্রাণ দিয়েছিল, সেই সমস্ত শহীদদের সম্মান জানিয়ে শুরু করছি আজকের পঞ্চপাণ্ডবী ষষ্ঠ এপিসোড। আজকে আমাদের সাথে রয়েছেন এক নতুন পরিবার, আমাদের পরিবারেরই অন্য 5জন পঞ্চপাণ্ডবী। সবার প্রথমে পরিচয় করিয়ে নিই। আমাদের সাথে আছেন দীপাঞ্জলি চৌধুরী দি। দীপাঞ্জলি দি, নমস্কার। 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 দীপাঞ্জলি দি, হ্যাঁ। আমাদের সাথে আছেন মৌমিতা দি। মৌমিতা দি, নমস্কার, নমস্কার। কেমন আছেন? নমস্কার। ভালো। আচ্ছা, ঠিক। আচ্ছা, আমাদের সাথে আছেন আহ আমাদের সাথে আছে অরুন্ধতী ব্যানার্জি দি। অরুন্ধতী দি, নমস্কার। নমস্কার। আমাদের নমস্কার। পঞ্চপাণ্ডবী শোতে স্বাগতম। ওকে, ওকে। রুবি কুন্ডু দি, নমস্কার, কেমন আছেন? রুবি ভালো। কুন্ডু দি। নমস্কার। ওকে, 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 হ্যাঁ। রিমি দি। নমস্কার, ভালো আছি। রিমি, কেমন আছেন? নমস্কার। চলছে দিব্যেন্দুদা, তুমি ভালো আছো? হ্যাঁ, একদম ভালো আছি। তো দীপাঞ্জলি দি, আজকের এই প্রোগ্রামে এসে কেমন লাগছে বলো প্রথমে আগে। খুব ভালো লাগছে, কারণ ভালো লাগছে এইটা, এই রং মিলান্তির পরিবারটা আমার নিজেরই পরিবার মনে হয়। কোনোদিন আলাদা করে মানে নিজেকে একদম, মনে একদম। হয়নি যে আমি অনেক দূরে আছি, তাও এত কাছে সবার। রাকেশ শর্মা হ্যাঁ, মহাশয় এত আপন করে নিয়েছেন, আর তোমাদেরকে তো এখন আমার মনে হয় আমার নিজের ভাই বোন। তো আমার আর মনে হয় না একদম, যে আমি একদম। অনেক দূরে আছি। খুব ভালো লাগে। ঠিক। আচ্ছা দিদি, দিদি তোমার একটা দিয়ে দাও, মানে সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে দাও ছোট্ট করে। কারণ তোমরা আচ্ছা, তো আজকে আমি নতুন থাক আমাদের পঞ্চপাণ্ডবী শোতে। আগে নিশ্চয়। তুমি অনেক লাইভ করেছো রঙ্গমঞ্চের হয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হুম। নিশ্চয়ই। আমি দীপাঞ্জলি চৌধুরী, থাকি আসামে, আসামের শিলচর শহরে। খুব ছোট শহর। আহ হিলি এরিয়া, পাহাড়িয়া বলতে পারে, পাহাড়ের মধ্যেখানে আহ সমতল জায়গা, চারদিকেই পাহাড়। আমি এখানে শিক্ষকতা করি। অনেক বছর হয়ে গেল, প্রায় 21 বছর ধরে শিক্ষকতায় আছি। লেখালেখি বাহ। আহ খুব বেশি দিন হয়নি। তবে রং যখন থেকেই শুরু হয়েছে তার বোধহয় কিছুদিন পরেই আমি এই পরিবারের সঙ্গে জুড়ে যাই। এটাও একটা মানে খুব ঠিক, ঠিক। সুন্দর ঘটনা। যাই হোক, এটা কোনো আরো অন্য কোনো দিন আলোচনা করব। হ্যাঁ, একদম, তো একদম, একদম, একদম। একদম মানে এখন আমি রংমিলান্তি পরিবারেরই একজন সদস্য। আমরা চলে এটাই যাচ্ছি পরিচয়। মৌমিতাদি, হ্যাঁ, আমরা চলে যাচ্ছি মৌমিতাদির কাছে। মৌমিতাদি খুব ব্যস্ত মানুষ, উনি অফিসে সময় বের করতে পারেন না, তবুও আমাদের সাথে আছেন। মৌমিতাদির সাথে আছেন আপনার? আপনার নেট হ্যাঁ। সমস্যা করছে। আচ্ছা, মৌমিতাদি, হ্যাঁ, আহ, আপনার একটা নিজের সেলফ ইন্ট্রো দিন, হ্যাঁ। হ্যাঁ, আমি রঙ্গমিলান্তির মৌমিতা পঞ্চপাণ্ডবীতে দত্ত। হ্যাঁ, হুম, আমি উত্তর কলকাতার আইডিটোলা অঞ্চলে থাকি। আমি কর্মরত হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আর কি, কর্পোরেট হাউস। তো তাই জন্য একটু ব্যস্ততা, একটু চাপের মধ্যে থাকি। আর আমার লেখালেখি শুরু হচ্ছে 2018 শেষের দিক থেকে। আমার এ অবধি একটা উপন্যাস, একটা গল্পের সংকলন লালমাটি প্রকাশনা থেকে প্রথম বেরোয়। তারপর বাহ। হচ্ছে একটা উপন্যাস বেরিয়েছে যেটা আমার বিভা পাবলিকেশন থেকে বেরিয়েছে। এছাড়া বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখি করি, আর একটা উপন্যাস বেরোবে আমার। আর এছাড়াও এই রংমিলান্তি পরিবারের সাথে বাহ, আমি যুক্ত আমরা সবাই রয়েছি। অপেক্ষায় আছি। সম্পাদক রাকেশ শর্মার মানে দাদা আর কি, দাদার মতো। তো ওনার সাথে সম্পর্ক ভালো। রংমিলান্তিও আমার একটা পরিবার। তো এখানে আজকে আমি মানে আমন্ত্রণ পেয়ে আমি নিজেকে কি বলবো, অনেকটা গর্ববোধই করছি ঠিক, যে আমি একদম, একদম। আয়োজনে এতজনের একদম, সাথে একদম। অংশগ্রহণ সত্যি, করতে পেরেছি তাই রংমিলান্তি জন্য। পরিবার এমন একটি পরিবার, হ্যাঁ, রংমিলান্তি পরিবার এমন একটি পরিবার যেখানে সবাইকে এত মানে সুন্দরভাবে আপন করে নেয় যে সবাই কেউ কারোর থেকে মানে বিচ্ছিন্ন বলে একদম। মনে হয় না। সেই সুদূর আগরতলা থেকে আছে দীপাঞ্জলি দি, কোথায় কলকাতা, আর আমি কোথায় মেদিনীপুর। সবাই আমরা এক সূত্রে আজকে বাঁধা পড়েছি এই সুন্দর সন্ধ্যা। ঠিক। এরপর চলে যাব অরুন্ধতিদির কাছে। অরুন্ধতিদি, আপনার একটা পরিচয় দিন। হ্যাঁ, পরিচয় বলতে লেখালেখি ছোটবেলা থেকেই ভালো লাগতো, এমন যে নয় তো। ফেসবুকে আসার পর লেখাটা যেন বাইরে প্রকাশ পেলো, এটাই হয়তো একদিন প্রকাশ পাওয়ারই ছিল। তো আমার যেন মনে হয় অনেক গুণ নিয়ে জন্মেছিলাম। সেই গুণগুলো ঠিক মতো বিকাশ হয়নি, আমার বয়সটাই শুধু বেড়ে গেছে। এখনো যদি গুণগুলোকে আমি বিকাশ না করি,
তো শেষে গিয়ে হয়তো নিজেকেই নিজে আমি কিছুই জবাব দিতে পারবো না। অনেক ভালো কিছু করার আছে, অন্যের জন্য অনেক কিছুই করার থাকে, কিন্তু বোধহয় সবার আগে নিজের জন্য করার থাকে। আমার কাছে একদম লাইভ একদম। প্রোগ্রাম আমার কাছে লাইভ প্রোগ্রাম ফেসবুকের মাধ্যমে সেটাই প্রথম। আমি ফেসবুকে এসেছি 2 বছর আগে, উম, আগস্ট, মানে একেবারে ঠিক। 31 জুলাই বোধহয় 2018। তো আমি ফেসবুকে একেবারেই নতুন তো, কিন্তু তবু খুব তাড়াতাড়ি বন্ধু বান্ধব হয়ে যাওয়া থেকে কথা হচ্ছে যে এই সাহিত্যের যে দিকটা, যখন লেখা শুরু করেছিলাম, কার ভালো লাগবে না লাগবে বলে নয়, মানে এমনকি বাংলা তখনও টাইপ হয়তো করতাম না। তারপর লিখতে শুরু ঠিক করলাম, ঠিক। এই ফেসবুকের মাধ্যমেই লেখা শুরু করা, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বইয়ের জন্য লেখা দেওয়া, এখান থেকেই লেখার অফার আসা, সবকিছুই এখান থেকে শুরু। তারপর এক সময় রাকেশের সঙ্গে দেখাও হলো। রাকেশের ওই এক পশলা ভালোবাসা ওই গল্প সংকলনে আমার গল্প আছে। আর এই ডুয়ার্স সংখ্যাতেও আছে এখানে, পুজোর মহালয়া ক্রোড়পত্র বা পুজো সংখ্যা যা বেরিয়েছে তাতেও আমার লেখা আছে। তো রাকেশ, আমি রাকেশের থেকে অনেক সে বড়, আমি দিদি। সে কিন্তু ও খুব ঠিক খুব ঠিক ভালো ঠিক। ছেলে, আমাদের খুব সুন্দর। সবার সঙ্গে মানে ওই এই একদম একদম। ব্যাপারগুলো ওর মাথাতে যে এসেছে, এগুলো আমার খুব ভালো লাগে, মানে আমাদের যোগাযোগ করিয়ে দেওয়াটা। পরিবারের সবাই আপনারা আছেন, ঠিক ঠিক ভাইয়েরা একদম। ভাইয়েরা আমাদের বোনেরা রং আছেন, মেলান সবাই কি মিলে সেটাই ঠিক উদ্দেশ্য। করেছেন। হ্যাঁ, কিন্তু ও আমাকে যে যখন আমাদের রং মেসেজ মেলান্তির করলো ওটাই দিদি বলবে উদ্দেশ্য। কি না, এটা খুব ভালো ফাউন্ডেশন লাগলো আর করা। কি। আমিও ভাবলাম যে না, সব একদম সময় একদম, সুযোগ রাকেশ তার আসে না, তুলনাই একবার হয় না। চেষ্টা করেই দেখি। সেই। আজকে আমরা যা কিছু সবকিছু রাকেশ দার জন্য, রাকেশ দার এই যে অভিনব উদ্যোগ, হুম হুম। উদ্যোগকে আমরা স্যালুট জানাই, সম্মান জানাই। আমরা চলে যাব এরপরে সেই। রবি কুন্ডুদির কাছে। রবি কুন্ডুদি, আপনার ছোট্ট করে আপনার পরিচয় দিলে আমাদের নতুন পঞ্চ পাণ্ডবীতে সবাই দর্শকরা বুঝতে পারবেন যে আমাদের দিদিদেরকে। রবি কুন্ডুদি। হ্যাঁ, আমি রুবি কুন্ডু। আমি থাকি নদিয়া জেলার বগুড়াতে। আর আমি পেশাগত হিসেবে একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা। সদ্য জয়েন করেছি, 1 বছর হলো, বা এখনো হয়নি, হ্যাঁ ফেব্রুয়ারিতে হ্যাঁ। জয়েন করেছিলাম। আর লেখালেখি বলতে আমি তো একেবারেই শিশু বলা যায়। কারণ 3 মাসও হয়নি আমার লেখার বয়স, শুরু করেছি, একেবারেই নতুন। আর এই যে যে পরিবার, এই পরিবার যে এতটাই আপন করে নেবে ভাবিনি, যে একজন সদ্য যে নতুন লিখছে তাকে এতটা আদর দেবে, এটা আমি সত্যি কল্পনাতে ভাবিনি। আর আমার না প্রথম দিদি, লেখা আমাদের রং 3 মাস। মিলান্তির ওটাই উদ্দেশ্য। রং মিলান্তির ওটাই উদ্দেশ্য। এবার আমার প্রথম লেখা সবাইকে 3 মাস আগেই ফেসবুকের একটি গ্রুপে, আর পত্রিকা বলতে যা প্রকাশ তাই রং মিলান্তির মাধ্যমে। সমানভাবে সুযোগ সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে, হ্যাঁ, দেওয়া সাউন্ডটা ক্লিয়ার না। এবং জেলা থেকে আওয়াজ আওয়াজটা ক্লিয়ার আসছে না। সাউন্ড প্রবলেম হচ্ছিল, শুনতে পাইনি। মনে হয় নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। হুম। মনে হচ্ছে। রুবি, তুমি শুনতে পাচ্ছ? দ্বিতীয়, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় আনফরচুনেটলি দিব্যাঙ্গুটা, হ্যাঁ নেই, হ্যাঁ, বোধহয় যিনি কেটে গেছে। সঞ্চালক ছিলেন ওনার মনে হয় নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। হুম। নেটওয়ার্ক প্রবলেম আর হচ্ছে। রিমি, রিমি তোমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দাও। হ্যাঁ, নমস্কার, আমি রিমি রয়। আমি বর্তমানে এমএ কমপ্লিট করলাম। তো আমার অ্যাকচুয়ালি আমি থাকি হচ্ছে কসবা বসপুকুরে, এবং আমার এই লেখালেখির জন্মটা হয় আমি যখন কলেজে পড়তাম তখন থেকে। আর 2019 সালে আমার 2020
20-তে এই 19-এ বইমেলার নিজস্ব একটা গল্প পাবলিশ হয় বার্তা প্রকাশন থেকে। সেই মেয়েটির খোঁজ কেউ রাখেনি। এবং এখনো বর্তমানে আমরা নানা রকম লেখালেখির সাথে আমি যুক্ত। তো আমি ধন্যবাদ জানাতে চাই এখানে রংমিলান্তি পুরো পরিবারকে, যারা আমাকে এই কদিনের মধ্যেই এতটা আপন করে নিয়েছে। আর ধন্যবাদ জানাতে চাই রাকেশ দাকে অবশ্যই, কারণ তিনি আমাদের সবাইকে এই সকল এই নতুন প্রজন্মকে, যাদের মানে যারা কলম ধরেছেন তাদেরকে একটা অভিনব সুযোগ দিচ্ছে। ঠিক ঠিক। হ্যালো। একদম একদম আমরা হ্যাঁ, আমরা পরিচিত হলাম আমাদের নতুন পঞ্চপাণ্ডবীদের সাথে। আমরা স্বাগত জানাবো আমাদের এই নতুন সমস্ত পঞ্চপাণ্ডবীকে। আমাদের পঞ্চপাণ্ডবীর শোতে সবাইকে স্বাগতম, এবং আমাদের দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই যে আজকের যে আমাদের অনুষ্ঠান, সান্ধ্যকালীন অনুষ্ঠান, সান্ধ্যকালীন আড্ডা, এই আড্ডার আজকের বিষয় হচ্ছে জীবনের সর্বাঙ্গীন পরিপূর্ণতায় বইয়ের ভূমিকা ও বর্তমান প্রজন্ম। খুবই সুন্দর বিষয় আজকে আমাদের রাকেশ দা দিয়েছেন, এবং আমরা আজকের এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা নতুন পঞ্চপাণ্ডবীদেরকে পেয়েছি সাথে। এনাদের মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সাথে। আপনারা শুনলেন যে দুজন শিক্ষিকা আছেন, এবং কর্পোরেট জগতে আছেন আমাদের দিদিরা, এবং আমাদের ছোট্ট রিমি আছেন। তো সবাইকার মতামত রাখবেন। এনারা শুধু নিজেদের কর্মজগতে বিখ্যাত নন, ওনাদের সাহিত্য চর্চায় বা সাহিত্য সৃজনীতে ওনাদের উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আমাদের রংমিলান্তিতে লেখা এবং লেখা প্রকাশ এবং বই প্রকাশ, পত্রিকা প্রকাশে ওনাদের লেখা স্থান পেয়েছে, এবং ওনারা ওনাদের জায়গা করে নিয়েছেন। তো সেই সমস্ত পঞ্চপাণ্ডবীদের কাছ থেকে মূল্যবান মতামত শুনে নেব। আজকের বিষয় জীবনের সর্বাঙ্গীন পরিপূর্ণতায় বইয়ের ভূমিকা ও বর্তমান প্রজন্ম। আচ্ছা, প্রথমেই চলে যাচ্ছি দীপাঞ্জলিদির কাছে। দীপাঞ্জলি চৌধুরী মহাশয় আছেন আর সুদূর আগরতলা থেকে। ওনার কাছে আমি প্রথমেই জেনে নেব যে না দিব্যেন্দু, আগরতলা ত্রিপুরা না, ত্রিপুরা আসাম। আসাম। আসাম, সরি সরি সরি, আমি ভুল বললাম। হ্যাঁ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসাম, দিদি আসাম থেকে আছেন। হ্যাঁ, উনি একজন শিক্ষিকা। ওনার কাছে জেনে নেব যে বর্তমানে বই পড়ার প্রবণতা মানুষের কমেছে। সবাই বলে যে মানুষের কমে গেছে বই পড়ার প্রবণতা, তো কথাটা কতটা যুক্তিযুক্ত? আপনার দৃষ্টিভঙ্গিতে কি বলে? হ্যাঁ, কমেছে, অনেক কমেছে। তার একটা কারণ হলো এখনের বাচ্চারা বেশিরভাগই ওরা মোবাইলের প্রতি একটা ওদের খুব একটা আকর্ষণ আছে। যুগটাই এমন অবশ্য। তো সেই ইয়ে থেকে দেখতে গেলে ওরা যেমন মোবাইলেই অনেক কিছু পেয়ে যায়, যেগুলো আমরা আগে ছোটবেলায় বইয়ের মধ্যে খুঁজতাম। যেমন কোনো শব্দের অর্থ বা কিছু খুঁজতে হলে আমাদের অভিধান খুঁজতে হতো, অভিধান খুলেও দেখতে হতো। ওদের এগুলো লাগে না, ওরা গুগল সার্চ করেই পেয়ে যায় শব্দের অর্থ। তাতে কি হচ্ছে, এরকম ভাবে বিভিন্ন জিনিস ওরা ই ই বুক পড়ে নিচ্ছে। ওদের হাতে নিয়ে বই নিয়ে ওদের পড়ার প্রবণতাটা অনেক কমে যাচ্ছে। তাছাড়া এমনিতেও ওদের বই পড়ার যে একটা যে ওদের ইন্টারেস্ট যেটা, সেটা অনেকটাই কমেছে। হয়তো ওদের পড়াশোনার চাপও একটা দায়ী হতে পারে। তাছাড়া মোবাইলের যে বহুল ব্যবহার, সেটাও অনেকাংশে দায়ী। তো অনেক কমে গেছে এখন বই পড়া। বাচ্চারা বই খুব একটা হাতে নিয়ে দেখতে চায় না। অনেকটাই ঠিক ঠিক, যুক্তিযুক্ত একদম। কথা। হ্যাঁ, আমাদের দিদি উনি পেশাগতভাবে একজন শিক্ষিকা। উনি আজকে স্বীকার করলেন সত্যিকারেরই বর্তমান প্রজন্ম কিন্তু বই থেকে অনেকটাই সরে গিয়েছে, মানুষের বই পড়ার প্রবণতা অনেকটাই কমে গিয়েছে। তো আজকের যে সাবজেক্ট, যে জীবনের সর্বাঙ্গীন পরিপূর্ণতায় বইয়ের ভূমিকা, সেইটাকে মাথায় রেখে এবং দিদির কথার প্রসঙ্গ ধরে আমরা চলে যাব অরুন্ধতী দিদির কাছে। আচ্ছা অরুন্ধতী দি, যে আজকে যে বিষয় রাখা হচ্ছে যে বই পড়ে মানুষের সর্বাঙ্গীন বিকাশ হয়, সত্যি কি বই পড়ে সত্যি জীবনে সর্বাঙ্গীন পরিপূর্ণতা আসে, নাকি অন্য কিছু অবলম্বন প্রয়োজন হয়, অন্য কিছু মাধ্যমের প্রয়োজন হয়ে পড়ে বর্তমান দিনে? ইংরেজিতে একটা কথাই আছে, ইউজ ইট অর লুজ ইট। এটা মস্তিষ্কের জন্য খুব সত্যি কথা। মস্তিষ্ককে যদি আমরা দেহের অন্যান্য পেশির মতো করে ভাবি, যে যদি জিনিসটাকে আমি ব্যবহার না করি দীর্ঘদিন ধরে, তাহলে সেই জিনিস আস্তে 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 অচল হয়ে যাবে। তো মস্তিষ্কের মধ্যে অজস্র কোষ থাকে। সেই কোষগুলো বেশিটাই বিকশিত আমরা করি না। সেটা মূল বিকশিত হয় না কারণ জ্ঞানের খুব অভাব। এই জ্ঞানের অভাবটা আসে বই পড়ার অভাব থেকে।
যেমন ডেইলি এক্সারসাইজ বা ব্যায়াম করার আমাদের প্রয়োজন শরীরের জন্য, মস্তিষ্কের ব্যায়াম হচ্ছে বই পড়া। সুতরাং বই ভীষণ ভীষণ ভাবে ইম্পর্ট্যান্ট। তারপর ধরুন স্মৃতিশক্তি বাড়ানো, একটা কাহিনী পড়লেন, তার শুরু থেকেই পড়লেন, হয়তো আজকে পুরো বইটা শেষ হলো না, কয়েকদিন পড়তে সময় লাগলো, তাতে হলো কি আমরা আগের কে কে চরিত্র রয়েছে, কোথায় কোথায় কি ঘটনা ঘটেছে সেটা মনে রাখতে শুরু করব। মানে আমাদের স্মৃতিশক্তি বাড়বে। কিছুটা বাড়বে বই থেকে অ্যানালিটিক্যাল থিঙ্কিং। ধরো রহস্যের কোনো বই পড়ছি, কি করে সমাধান হবে নিজেই বার করে ফেললাম, তাহলে অ্যানালিটিক্যাল থিঙ্কিংটাও বাড়লো। এইভাবে বই ছোটবেলা থেকে শুরু করে, মানে বইয়ের যে এজ, অ্যাকচুয়ালি বলা হয় যে লাইব্রেরি এজ, সেটা শুরুই হয় জিরো থেকে। জিরো থেকে মানে যখন বাচ্চা শুধুমাত্র হয়তো ছবির বই দেখে কিছু বোঝার চেষ্টা করছে। এই যে বই যে পরিপূর্ণতা আনে, এটা সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে যার বইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম একটি মানুষের সঙ্গে দীর্ঘদিন বসবাস করা। আমি অভিজ্ঞ আর কি, এরকম কারোর সঙ্গে বসবাস করে দেখেছি যে কোথাও প্যাথেটিক হয়ে যায় তাদের সঙ্গে এক ছাদের নিচে বাস করা। অনেক কথার অর্থই তারা ধরতে পারছে না, এবং কোনো বইয়ের ঠিক। সঙ্গে কোনো সম্পর্ক সারা জীবন নেই বলে বয়সটা বেড়েছে, লম্বায় বেড়েছে, চওড়ায় বেড়েছে, চুলও পেকে গেছে, কিন্তু বহু জিনিসেরই অর্থ তারা বোঝে না, বহু গভীরতায় তারা যায় না, এবং অনেক মানুষকে তারা চিনতেই পারে না। মানে এতটাই স্বল্প ঠিক পরিসরের ঠিক মধ্যে আবদ্ধ। পরিপূর্ণতা আমি বলবো যদি জীবন থাকে, মানে জীবন বইহীন হওয়া মানে স্বাস্থ্যকর নয়ই তো। কারণ ব্রেন বা মস্তিষ্ক যেটা, সেটাই। সেটা তো আমাদের শরীরেরই একটা অংশ এবং সবচেয়ে পাওয়ারফুল জায়গা। মস্তিষ্ক ঠিক থাকলে তাহলে কিন্তু তুমি ভীষণভাবে ভীষণভাবে পরিপূর্ণতার জন্য বই দায়ী। অন্য কোনো মাধ্যম বলতে আমি এটাই বলবো যে অনেকেরই জীবনে অনেক অন্য জিনিস হয়তো নেই, কারুর বাড়িতে হয়তো টিভি আসেনি, অনেকেই কম্পিউটার ইউজ করতে জানে না, অনেকেই অফিসে চাকরি করতে পারেনি, বন্ধু বান্ধব করে একটা বড় বন্ধু ফ্রেন্ড সার্কেল তৈরি হয়নি, হয়তো স্কুল পর্যন্ত যেতে পেরেছে, কলেজেও কখনো যেতে পারেনি, কিন্তু তারা যদি বইকে সঙ্গী বানায় এবং অনেক বইকে সঙ্গী বানায়, বই পড়তে শুরু করে বা বইকে রেগুলার তারা বিভিন্ন বই পড়ে, কিছুক্ষণ বাদে দেখা যায় বইয়ের ওই চরিত্রগুলো বা বইয়ের কাহিনীটাই যেন তার সাথে কথা বলছে। এবং একদম একদম একদম। লেখকরা অনেক বই লেখেন যার মধ্যে এরকমও থাকে যে কোথাও তিনি হতাশাগ্রস্ত ছিলেন, আবার চরম ব্যর্থতার মধ্যে দিয়ে তার দিন গেছে, আস্তে 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 তিনি সফল হয়েছেন। এতে একটা উপকার হয়, কেউ যদি সাময়িক ব্যর্থতা বা নিরাশার মধ্যে দিয়ে যায়, সে কিন্তু বইটা পড়ে বুঝতে পারবে যে এরকম পথ অবলম্বন করলে আমিও সফল হতে পারি। সুতরাং বই কিন্তু পজিটিভ মেসেজটাও দেয়। আবার কোনো ঠিক ঠিক, আমরা গল্পে, শুনে কোনো জানি, বইয়ের হ্যাঁ। গল্প যদি একদম একদম। এন্ডিংটা আনন্দের নাও হয়, তাতেও কিন্তু একটা মেসেজ থাকে যে জীবনের সবটাই হুম। কিন্তু আনন্দের নয়, জীবনে কিন্তু মানুষকে যুদ্ধ করতে হয়। কেউ একা একা যুদ্ধ করছে, আমার সঙ্গে কেউ নেই, আমাকে বোঝার কেউ নেই, তখন ওই বইয়ের কাহিনীটা বা গল্পটা বা অনেক কিছুই সাথে কিন্তু পথ দেখাবে যে না, এই যুদ্ধ তোমাকে একা নয়, বহু মানুষকে লড়তে হয়েছে। যুদ্ধে, ঠিক ঠিক। যুদ্ধটা আমাদের অনেকের সারাটা জীবনই খুব অরুন্ধতী, লড়াইয়ের থাকে। হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরুন্ধতী দি, হ্যাঁ আপনি যেটা হ্যাঁ। বললেন একেবারেই ঠিক কথাই বলেছেন। মানে আমরা প্রত্যেকেই মানে যে ওই বয়সটা পেরিয়ে এসেছি যে ছোট থেকে আমাদের মধ্যে একটা বই পড়ার প্রবণতা ছিল, এবং সেই বই পড়ে যে হুম আমরা কল্পনার জগতে চলে যেতাম এবং মানুষের হুম হুম জীবন দর্শনকে মানে বুঝতে শেখা, যে হুম একটা মানুষের বিভিন্ন টানাপোড়েনের মাধ্যমে চলা বা বিভিন্ন মানে হুম ফেজে, হুম বিভিন্ন জীবনের বিভিন্ন ফেজে পড়ে যাওয়া এবং সেখান থেকে পুনরুদ্ধার এবং সেই হুম মানে সেই সিচুয়েশনটাকে ফিল করা, এটা একমাত্র হুম। বই পড়া থেকেই আসে। হ্যাঁ, অন্যান্য নিশ্চয়ই অনেক মাধ্যম আছে, অন্যান্য অনেক আছে, মাধ্যম কিন্তু আছে, তো আমরা বইয়ের ভুলে যাব। মাধ্যমটা সবচেয়ে বড়, কারণ আমি পূর্ণ অবশ্যই অবশ্যই, ঠিক প্রাপ্তবয়স্ক ঠিক। মানুষের ক্ষেত্রেই দেখেছি যে বইয়ের অভাবটা, বই না পড়ার হুম, অভাবটার জন্য জীবনে বহু প্রশ্নের উত্তর তার কাছে নেই। সে মনে করছে একদম সে একদম। আমরা একভাবে ঠিক যেটা এরপরে চিন্তা চলে যাব, করেছে হ্যাঁ ওটাই হ্যাঁ, ঠিক, আমরা অথচ ঠিক একটু এর যদি বই বিপরীত পড়তো। একটা প্রসঙ্গে চলে যাব। হ্যাঁ আমরা ঠিক এর বিপরীত প্রসঙ্গে চলে যাব। মৌমিতা দিদির কাছে, দিদির কাছে আসছি, অরুন্ধতী আচ্ছা দিদির কাছে আবার আসছি ঘুরে। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ, আমরা চলেছি মৌমিতা দিদির কাছে। মৌমিতা দি, আমাদের অরুন্ধতী দি বললেন যে বইয়ের কোনো বিকল্প হয় না, সত্যিকারের বইয়ের বিকল্প হয় না। তবে বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের এই টেকনিক্যাল বা ডিজিটাল এরায় দাঁড়িয়ে, তো তোমার কাছে শুনতে চাইবো, সত্যি কি তাই নে তোমার যে বর্তমানে যে ব্যস্তবহুল জীবন, এবং এই ব্যস্তবহুল জীবনে বই পড়ার বদলে আমরা অনেক কিছু ডিজিটাল মিডিয়া পেয়ে যাচ্ছি, যেখান থেকে অডিও এবং ভিডিও মাধ্যমে কিন্তু পড়াশোনা হয়, তো সেই জিনিসগুলো কতটা গ্রহণযোগ্য? দেখো, সব থেকে মৌমিতা দি। প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে যে আমরা কোন সময় দাঁড়িয়ে রয়েছি। আমি যে সময় দাঁড়িয়ে রয়েছি এটা 4G যুগ,
এখানে যদি আমি একদম পাশ্চাত্য দেশগুলোকেও দেখি, সেখানে কিন্তু তারা অনেকটা এগিয়ে। এখন যদি আমি ডিজিটাল মিডিয়া বাদ দিয়ে আমি কিছু ভাবতে পারবো না। আমি যদি পড়াশোনাগত একদম শিক্ষাগত যোগ্যতাতে আমি যদি একটা লেভেল অব্দি পড়াশোনা করিও, তারপরেও আমাকে কাজ কিন্তু করতে হবে সেই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে। তো একদম আমি যে ঠিক। বই বইয়ের বিকল্প কিছু হয় না, এটা যেমন একদিকে সত্যি, কিন্তু সেই বইটাই যদি আমি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পড়ি তাতে অসুবিধা কি আছে? আমি অডিওর সেই মাধ্যমে দিতে পারি, আমি ভিডিওর মাধ্যমে দিতে পারি, কিন্তু তার মধ্যে কতটা পজিটিভ, কতটা তার মস্তিষ্ক বিকাশে সহায়ক হচ্ছে, সেইটা দেখাটার দায়িত্বও আমাদের। আমরা কিভাবে নিচ্ছি ব্যাপারটাকে, সবকিছুর একটা ভালো থাকে একটা খারাপ থাকে। এবার আমি যদি সেটাকে অডিও বা ভিডিওর মাধ্যমে করি, সেটা আমার তো সময়টাও বাঁচছে, আমার অনেক কিছু একই সাথে হয়ে যাচ্ছে। এখন যেগুলো অডিও বা ভিডিও ক্লাসগুলো হয়, একসাথে গ্রুপ করে অনেকের হয়, আজকে আমরা যে লাইভটা করছি সেটাও একটা ভিডিও লাইভই হচ্ছে। আমরা সবাই ঠিক। মিলে এক জায়গায় জড়ো হয়ে আমাদের বক্তব্য রাখছি, তাই না? একদম তো একদম সেই মানে বর্তমান প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমি যদি বই পড়ার ব্যাপারটাকেও বর্তমান পাঠকদের মধ্যে চালাতে চাই, সেটা ইবুক হতে পারে, সেটা ডিজিটাল মিডিয়া হতে পারে। আমার কথা হচ্ছে বই থেকে যেন মানুষ সরে না যায়। আমার মাধ্যমটা একদম হয়তো আলাদা হচ্ছে, কিন্তু আমি পৌঁছে একদম দিচ্ছি সুন্দর মানুষের সুন্দর। কাছে। এটাই হ্যাঁ হচ্ছে। ঠিক ঠিক ঠিক। আমরা একদম একদম অমিতাদি খুব সুন্দর করে এটা বুঝিয়ে বললেন গ্রহণযোগ্য, যে এটা একদমই গ্রহণযোগ্য। হ্যাঁ হ্যাঁ, যে আমি বই থেকে সরছি না, কিন্তু বই পড়ার মাধ্যমটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। কারণ এখন স্মার্ট যুগ, আমাকে অনেক কম সময়ে বেশি কিছু পড়তে হবে, বেশি কিছু জানতে হবে, এবং আমাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু আমার ডিজিটাল যে সিস্টেমটাকে কাজে লাগাতে হবে। সেই জায়গায় বই পড়ার জ্ঞান অবশ্যই দরকার, কিন্তু তার সাথে সাথে ডিজিটালি আমি যদি সেটা গ্রহণ করি, তাহলে আমার সময়ও বেঁচে যায় এবং আমার চিন্তাধারাটা আরো বেশি। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা অনলাইন ক্লাস করছি, সেখানে আমার সামনে কি হলো, একটা ভিডিওর মাধ্যমে কোনো একটা মানে কঠিন থিওরিকে বোঝানো হলো, আমি সেটা সহজে বুঝে যাচ্ছি। বা কোনো একটা বইয়ের কোনো একটা কঠিন চ্যাপ্টার কোনো কোনো শিক্ষক মহাশয় কি করলেন, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমাকে সেটা আমার সামনে উপস্থাপন করলেন। তো বই পড়ে আমি যেটুকু জ্ঞান আহ, অর্জন করলাম, তার থেকে কিন্তু দেখে এবং শুনে আমি তার থেকে বেশি জ্ঞান অর্জন করলাম, সেটা আমার প্র্যাকটিক্যাল আর ফিল্ডে খুব একটা কাজে কথা আমি লাগবে। বলবো, আজকে আমরা এখানে হ্যাঁ সবাই রয়েছি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ফেসবুকের মাধ্যমেই পরিচিতিটা বেশি পেয়েছি। সেটাও একটা ডিজিটাল ঠিক ঠিক। প্ল্যাটফর্মই। সেখান থেকেই কিন্তু একদম। আমাদের পরিচিতি হোক, মানুষের কাছে পৌঁছে যাওয়া হোক, সেই পুরো মাধ্যমটাই কিন্তু ফেসবুক একটা বিশাল ভূমিকা নিয়েছে। তাই সেক্ষেত্রে তবে ডিজিটাল মিডিয়া অবশ্যই গ্রহণযোগ্য, এটা কখনো অস্বীকারের কোনো অবশ্যই জায়গাই নেই। গ্রহণযোগ্য। তবে আরো একটা দিদি, মমিতা দিকে যাচ্ছি, যে আমি হয়তো একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখে হুম। আমি সাপোজ করলাম যে একটা আমাদের যে তথাকথিত যে উপন্যাসগুলো আছে, সেগুলো আমরা কি করলাম, সেইগুলো থেকে সিনেমা হয়, সিনেমাটা দেখে নিলাম, ফলে আমার উপন্যাসটা পড়তে হুম। হলো না, আমি ওটা দেখে তার সারমর্মটা বুঝে গেলাম। কিন্তু সারমর্ম বোঝার পরে সারমর্ম বোঝার পরে দেখা যাচ্ছে যে যে আমি যে বই পড়ে যে কল্পনাটা আমার হয়, যে আমি আমার মতো করে একটা কল্পনা করছি, সেইটা কি এই ভিডিও মাধ্যমে পড়াশোনা করলে সেটা হয়? না না, দেখো, যে বইয়ের কল্পনার বিকল্প হয় না। বইয়ের বিকল্প হয় না। একদম আমি একটা সিনেমা, পজিটিভ সিনেমা হোক নেগেটিভ সিনেমা হোক, যাই দেখি, আমার মাথার উপর কিন্তু তার একটা প্রভাব কাজ করবে। এবার সেখান থেকে ঠিক যদি আমার মনে হয় যে এই বিষয়ে আরো বেশি আমার জানা দরকার বা আসল জিনিসটা কি, তখন পড়লে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হবে যে আলটিমেটলি ব্যাপারটা কি, তার ডেপথ কতটা। পড়াটা অবশ্যই ঠিক। জরুরি, কিন্তু তার জন্য আগে মনের মধ্যে একটা উৎসাহ তৈরি হওয়া দরকার, না? সেই উৎসাহটা না একদম থাকলে বা আমার কাছে সময়ই নেই, তাহলে আমি কিন্তু সময়টা দিতেই পারবো না। এটাই হচ্ছে আমার বক্তব্য, যে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে একদম একদম। গ্রহণযোগ্য, কিন্তু তার যদি ডেপথে যেতে চাই, অবশ্যই আমার দুই মলাটের কাছেই আসতে হবে, বই সেখানে পড়তে পড়তে হবে। হবে, তাই না? একদম নাহলে আমি একদম যদি খুব সুন্দর করে, কোনো একদম কিছুর হিস্ট্রি না জানলে আমি কি করে প্রেজেন্টে করবো, সেটাই। একদম একদম। মানে মমিতাদি একবার সুন্দর করে গুছিয়ে বললেন যে ডিজিটাল মিডিয়াও দরকার, আবার আমাদের বইটাও দরকার, এবং ডিজিটাল মিডিয়া কি কারণে দরকার সেটাও কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। আমরা চলে যাচ্ছি আমাদের সেই ছোট্ট আমাদের পঞ্চপাণ্ডবী রিমির কাছে। পিছনে অনেকগুলো বই সাজিয়ে বসে আছে, আর আমি তো সেই কারণে কোশ্চেনটাও রিমির কাছে সেই কোশ্চেন, যে হ্যাঁ। বর্তমান প্রজন্মের স্টুডেন্টরা, রিমি হয়তো এখন পড়াশোনা করছে না, জানি না সঠিক, যে বর্তমান প্রজন্মের স্টুডেন্টরা সিলেবাসের বাইরের বই খুব একটা পড়ে না। হুম। কথাটা কি সত্যি?
হ্যাঁ, কথাটা এখন যুক্তিযোগ্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা বই পড়বে, মানে যারা বই প্রেমিক মানুষ, তারা ঠিকই কোনো যে করেই হোক সেই বইটা পড়বে। কিন্তু হ্যাঁ, বর্তমান প্রজন্মের স্টুডেন্টরা সিলেবাসের বাইরে খুব একটা বই পড়তে পারে না, কারণ আহ বর্তমান প্রজন্ম প্রতিযোগিতামূলক পরীক্ষার ইঁদুর দৌড়ের বাইরে বই পড়ার আগ্রহ তারা কমিয়ে ফেলছে, কারণ তারা জীবিকার প্রয়োজন শিক্ষা অর্জন করতে গিয়ে তারা যে আদার্স যে বাইরের যে বই আছে তারা সেটাকে আর মানে আগ্রহ কমিয়ে ফেলছে। তো পুঁথিগত সিলেবাসের বাইরেও যে আরো বই রয়েছে সেটা তাদের কাছে এখন অজানা থেকে যাচ্ছে। আহ এটাই আমি বলবো। আর ঠিক ঠিক, হ্যাঁ রিমি খুব সুন্দর করে বললো, বুঝিয়ে বললো যে হচ্ছে আমরা সিলেবাসের চাপে আমরা হয়তো বই থেকে বিচ্যুত, যারা সত্যিকারে বই পড়তে ভালোবাসে তারা কিন্তু বই পড়ে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এরপরে আমাদের রুবিদির কাছে। রুবিদির কাছে আমি প্রশ্ন রাখবো যে সিলেবাসের বাইরে কোন কোন ধরনের বই পড়া উচিত, এবং এই সমস্ত বই পড়লে তার প্রভাব কত হয়। মানে একটা স্টুডেন্টকে বলে দেওয়াই হয় তোমাকে এটা পড়তে হবে, এটা শেষ করতে হবে, তোমাকে এত নাম্বার পেতে হবে, তো অনেক সিলেবাস বোঝা থাকে মাথায়। সেই জন্য তবুও সেখান থেকে সময় বের করে কোন কোন বই অন্তত একটা স্টুডেন্টের পড়া উচিত, বা কোন ধরনের বই পড়া উচিত হ্যাঁ, এবং তার প্রভাব কি আসবে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি একটা কথা বলি যে বই পড়া মানে তো সেটা দুরকম পড়া হয়। এক হচ্ছে সিলেবাসের পড়া, মানে সিলেবাস মানে কি একটা সীমারেখা, একটা পাঠ্যসূচি, যেখানে আমাকে ঠিক করে দেওয়া হয় যে আমার এইটুকু হচ্ছে লিমিটেশন, এটা হচ্ছে তোমার সিলেবাস, এটা পড়তে হবে। এবার তো সেখানে উদ্দেশ্যটা কিরকম, সিলেবাসের বই পড়ার উদ্দেশ্য হচ্ছে সিলেবাসের মধ্যে আমাকে যেটুকু দেওয়া হয়েছে তার অর্থটা উপলব্ধি করা, বা সেখান থেকে যে উপলব্ধ জ্ঞানটা আমি পেলাম সেটাকে আত্মস্থ করা। এটা গেল সিলেবাসের পড়া। আর সিলেবাসের বাইরে যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব প্রয়োজন বা তাগিদে বা একটা ভালো লাগা থেকে বই পড়া। তো এই বই পড়াটা বিভিন্ন রকমের হতে পারে, তবে অবশ্যই আমি মনে করি এটা বয়স উপযোগী হওয়াটাই বাঞ্ছনীয়। কারণ একজন পূর্ণবয়স্ক মানুষ চাইলে যে কোনো বই পড়তে পারে, তাতে ক্ষতি কিছু নেই। কিন্তু একটা কিশোর বা শিশু, সে যদি এমন কোনো বই পড়ে যেটা কিনা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই নির্ধারিত, তো সেক্ষেত্রে কিন্তু তার একটা মানসিক বিকৃতির সম্ভাবনা থেকে যায়। এবার সিলেবাসের বাইরে যে বইগুলো একজন স্টুডেন্ট পড়তে পারে সেগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন তথ্য ভিত্তিক হতে পারে। যে আমি সিলেবাসের মধ্যে যেটা পড়ছি, যেটা এর আগে মৌমিতা ম্যাডাম বললেন যে সেটা হয়তো সেই তথ্য যেটা আমি সিলেবাসের বইয়ের মধ্যে পাচ্ছি সেটা আমার জন্য উপযুক্ত নয়, আমি আরো বেশি কিছু জানতে চাই। তো সেক্ষেত্রে তথ্য ভিত্তিক বিভিন্ন বই বিষয় কেন্দ্রিক আমি সার্চ করে সেটাকে আমি লাইব্রেরি থেকে হোক বা যে কোনো জায়গা থেকে পড়তে পারি। আরেকটা পড়া হতে পারে কথা সাহিত্য, মানে যেটা আমরা সাহিত্য কেন্দ্রিক বলতে পারি, যেটা আমাদের মানসিক বিকাশে যথেষ্ট প্রভাব বিস্তার করে। এমন বইও কিন্তু সিলেবাসের পাশাপাশি পড়া যায়, যেটা আমাদের মানসিক বিকাশকে ত্বরান্বিত করে। ঠিক ঠিক, একদম একদম। হ্যাঁ, আমরা আমাদের রুবিদির কাছে একজন উনি বললেন যে কোন কোন ধরনের বই আমাদের পড়া উচিত। তো আজকে দর্শক এবং শ্রোতা বন্ধুদের কাছে আজকে আমাদের এই পঞ্চম অনুষ্ঠান ষষ্ঠ পর্বে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান কেমন হচ্ছে আপনারা আপনাদের মতামত জানান। যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাদের অনুষ্ঠানটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন হচ্ছে। এরপরে আমরা আমাদের আড্ডা আজ খুব জমে উঠেছে বই নিয়ে। তো আমরা চলে যাচ্ছি আমাদের আর একজন শিক্ষিকা দিদির কাছে, দীপাঞ্জলি। দীপাঞ্জলি দি, আপনার কাছে আমরা প্রশ্ন, বর্তমানে যে ধরনের সমস্ত গল্প উপন্যাস বহুল প্রচলিত বা আসছে বেশি করে, যে আঙ্গিকে আসছে, সেগুলো কি যে কোনো বয়সের পাঠক পড়তে পারে? 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর, ওই সমস্ত গল্প উপন্যাস পড়ে কি সত্যি সর্বাঙ্গীন বিকাশ হয়? এটা আপনার কাছে। আমাদের সাহিত্যে এমনিতেও আমাদের ভাগ আছে, যেমন শিশু সাহিত্য আলাদা আছে, প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা করেই লেখা হয়। তো শিশু সাহিত্য যদি আমি বাদ দিই, তাহলে বেশিরভাগ গল্পই 18 বছর বা তার উপরের
পাঠকদের জন্য। তো নিশ্চয়ই শিশুদের আহ মানসিক পরিকাঠামো সেটা শিশু সাহিত্য বানানোই হয় ওইরকম ভাবে। তো ওরা নিশ্চয়ই প্রাপ্তবয়স্কর গুলো পড়বে না বা পড়তে দেয়া উচিত না। এখন আসি মধ্যেখানে যারা কিশোর রয়েছে, কিশোর যারা রয়েছে ওদের একটা থাকে, কিউরিয়াসিটি থাকে বা জানার ইচ্ছে থাকে যে প্রাপ্তবয়স্কদের জন্য যে আলাদা আছে সেটা, সে গল্পগুলো কি হয় বা পড়লে কি হয় জানতে ইচ্ছে। তো সেটা শুধু আমি বলবো না যে আহ, বই আছে ওদের, তো ওরা মিডিয়াও এখন পেয়ে যাচ্ছে বিভিন্ন রকমের, ওরা নেট খুললেই অনেক কিছু পেতে পারে। তো এখন বর্তমান যে পাঠকরা যা লিখছেন অনেক বেশি ওরা হয়তো খুলে খুলে লিখছেন। কিন্তু খুলে লিখছেন, বর্তমান যুগটাও কিন্তু অনেক এগিয়ে গেছে, বাচ্চারাও কিন্তু অনেক বেশি জানে। আগের আগে যখন যখন আমরা ছোট ছিলাম, আমরা যতটুক জানতাম, এখনের যুগ কিন্তু অনেক এগিয়ে গেছে। এখনের বাচ্চারা কিশোর অবস্থা থেকে ওরা অনেক কিছু জানে, ওদের সিলেবাসেও অনেক কিছু জুড়ে দেওয়া হয়েছে, যেগুলোতে ওরা অনেক কিছু আগে আগে জানছে। তো যুগটাই পাল্টে গেছে। তো তাই আমি বলবো যে যে বই পড়ছে সে কি মানসিকতা নিয়ে পড়ছে, সে যদি সাহিত্যের রস নিতে পড়ে তাহলে সে অবশ্যই সাহিত্যের রস নেবে। সে যদি আমাদের সংস্কৃতি কিরকম সেটার রস নিতে হয় তাহলে সে সেটাই নেবে। কিন্তু যদি সে অন্য কিছু তার ইচ্ছে থাকে যে আমি এটার থেকে উপর উপর আমি নেব, আহ বা ওটা যেভাবে লেখা আছে সেই অবস্থার উপরে পাঠক হয়তো কোনো খুব বিস্তৃত ভাবে ইয়ে করেছেন, তো সেটা যদি সে ওটাকে অন্যরকম ভাবে এনজয় করতে চায় তাহলে তাও করতে পারে। কিন্তু সেটা আহ বই ছাড়াও কিন্তু করতে পারে। তার জন্য বললাম যে বর্তমান প্রজন্ম এখন কিভাবে নেবে সেটা পরের কথা। আহ, এটা কোনো আমি বলবো না যে এটার জন্য কোনো ওদের আহ, বিকাশে কিছু ইয়ে হবে বলে, কারণ বই পড়াটা কিভাবে পড়ছি আমি, কি মানসিকতা নিয়ে পড়ছি সেটার উপরে। আর প্রত্যেকটা বইয়েরই বিভিন্ন দিক থাকে, যেমন আগে আলোচনা করেছেন অরুন্ধতী দি, যে প্রত্যেকটা বইয়েরই বিভিন্ন দিক থাকে, ওইগুলো আমাদের মস্তিষ্কের বিকাশ সাধন করে। তো এটা কিভাবে বিকাশ সাধন করবে, যদি সে যেটাকে পজিটিভ দিকটা নিতে পারে, যেটা মৌমিতাও বলেছে, আমরা যদি বই হোক বা ইবুকই হোক, যে ধরনেরই হোক, সেটা যদি আমি পজিটিভ দিকটা নেই তাহলে তো সার্বঙ্গীন উন্নতি হবেই বাচ্চাদের, মানে ওভারঅল ডেভেলপমেন্ট যেটাকে বলে। আর যদি সে মনে করে যে আমি ওটার মধ্যে কি আছে খারাপ দিকটা নেব, নেগেটিভ দিকটা নিতে চায়, তাহলে সে নেগেটিভ দিকটাই নেবে। তো সেটা আমাদেরকে, বড়রা যারা রয়েছি, বাবা মা বা টিচার যারা রয়েছে, শিক্ষক শিক্ষিকারা, তো আমাদের ওদেরকে একটু গাইড করতে হবে, ওদেরকে রাস্তা দেখাতে হবে। তাহলে হয়তো ওদের মস্তিষ্ক হয়তো পজিটিভ দিকটা নিতে পারবে, যেটা অরুন্ধতী দি বারে বারে বলেছেন যে বইয়ের মধ্যে অনেক কিছুই থাকে, সত্যি অনেক কিছু থাকে, অনেকগুলো দিক থাকে যেটা আমাদের ব্রেনকে বা মস্তিষ্ককে আহ, মানে আঘাত করে শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয়। তো তাতে ওভারঅল ডেভেলপমেন্ট হওয়াটা খুব আহ, মনে হয় হওয়া উচিত, মানে হবে। কিন্তু পজিটিভ দিকটা নিতে হবে। এখন যদি কেউ নেগেটিভ নেয় তাহলে তো আলাদা কথা, আমাদেরকে গাইড করতে হবে ওদেরকে প্রপার। দিব্যন্ত, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমাদের দিদিরা বারবার ধরেই বলছেন যে বই হচ্ছে অগাধ সমুদ্র, সেখান থেকে আপনি কোনটা নেবেন, মুক্ত নেবেন কি পচা শামুক নেবেন, সেটা আপনার উপর, আপনার বিষয়। আপনি যেরকম চিন্তাধারা নিয়ে যাবেন সেরকমটাই পাবেন। আপনি যদি মুক্ত খোঁজার জন্য যান, মুক্তই পাবেন। আর আপনি যদি খারাপ পচা শুকনো মাছ পেতে চান তাহলে মাছই পাবেন। সবকিছুই আছে, তবে আপনাকে সঠিকটা বেছে নিতে হবে এবং আপনার জীবনে সেটাকে প্রয়োগ করতে হবে। খুব সুন্দরভাবে একদম। গুছিয়ে বললেন দিদিরা। আমরা চলে যাচ্ছি একটা বেশ সুন্দর ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে আমাদের ছোট্ট রিমির কাছে। আচ্ছা রিমি, তোমাকে ধরুন একটা আমাদের একটা কি বল নির্জন দ্বীপে পাঠানো হচ্ছে, কালকেই তোমাকে আচ্ছা। পাঠিয়ে দেওয়া হবে, তুমি সাথে করে কি নিয়ে যাবে এবং কেন নিয়ে যাবে? আমি তাহলে আজকে থেকে কল্পনায় চলে গেলাম। হ্যাঁ। হ্যাঁ। কোনো যদি আমি নির্জন দ্বীপে যাই, অবশ্যই সাথে থাকবে আমার কলম আর একটা ডায়েরি, যেটা আমি সবসময় কাছে রাখি। কারণ সেই হ্যাঁ। নির্জন দ্বীপের যে একটা সৌন্দর্য, যে একটা পরিবেশ, সেই সুন্দর পরিবেশটাকে আমি চাইবো সেটা আমার কলমের মাধ্যমে অলংকার
মানে কলমের মাধ্যমে অলংকার করে সেটাকে আমি আমার ডায়েরিতে তুলে রাখতে। ঠিক ঠিক। আচ্ছা, আমি এই এই প্রশ্নটা নিয়ে চলে যাচ্ছি মৌমিতাদির কাছে। মৌমিতাদি, আপনার ধরুন অফিসের প্রচন্ড চাপ, কালকে আপনাকে বলে দেওয়া হলো আর অফিস হুম। আসতে হবে না, আপনি চলে যান অমুক আইসল্যান্ডে, কি করবেন? কি নিয়ে যাবেন সাথে? হ্যাঁ, যেটা বললো সবার আগে তো আমি যেটা নিয়ে যাব সেটা হচ্ছে অবশ্যই আমার কিছু বই থাকবে, সেই বইটা তো আমি নিয়ে যাবোই সাথে করে। আর যেটা হচ্ছে কিনা যে আমি রিমির সাথে সহমত যে আমি আমার কলম আর ডায়েরি তো নিয়ে যাবই, কারণ আমার মনে হয় প্রকৃতির যা কিছু আছে তা যদি আমি ঘন্টার পর ঘন্টা ধরে বসেও দেখি তাও আমার কাছে কম হবে। এবং সেখান থেকে আমি যা দেখবো, যেটুকু আমার কল্পনাতে ভাসবে সেটুকুই আমি লিপিবদ্ধ করব। করে আমি নতুন কিছু জিনিস, নতুন কিছু পজিটিভ ভাবনা নতুন ভাবে তুলে ধরার চেষ্টা করব। যে এই ব্যস্ত জীবন থেকে বেরিয়ে যখন আমাদের যান্ত্রিকতায় দম বন্ধ হয়ে আসে, তখন যে অযান্ত্রিক জীবন যেটা আমাদেরকে হাতছানি দেয়, যেটা প্রকৃতির জীবন, সেখানে থেকে কিভাবে প্রত্যেকটা প্রকৃতির ছোটখাটো খুঁটিনাটি জিনিসকে গ্রহণ করে সেটাকে তুলে ধরা যায়। সে যে অমূল্য সম্পদ যা আমি মানে তুলে ধরতে পারি আমার মন যেটা থেকে মানে এই এত হেক্টিক লাইফ থেকে পুরো একদম শ্বাস বন্ধ হওয়ার সময় যখন উপস্থিত, সেই সময় গিয়ে নিজেকে সার্ভাইভ করানো এবং নিজেকে নিজের মতো করে পাওয়ার ওই নির্জন সময়টা, এক তো পড়া, দ্বিতীয় হচ্ছে লেখা। এছাড়া আমি আর কিছুই করব না। ঠিক ঠিক। আচ্ছা, আমাদের শুভমিতা দি আমাদের অনুষ্ঠান দেখছেন, উনি বলছেন ফোনটা কিন্তু বাড়িতে রেখে যেতে হবে, ফোনটাকে নিয়ে যাওয়া চলবে না। আচ্ছা, এই বিষয়ে রুবি দি কি বলছে, যে ফোন কি নিয়ে যাওয়া যাবে না নিয়ে যাওয়া যাবে না? না, ফোনটা এই নিয়ে যাওয়া শুভমিতা দি যেতেই বলছেন পারে, ফোন রেখে কিন্তু যেতে তার হবে। তার ইউজটা কমিয়ে দেওয়া রুবি যেতে দি, পারে, কারণ ফোনটা না নিলে তো বাড়িতে পরিবার বা চারপাশের জগতের সাথে কোনো সম্পর্ক থাকবে না। হুম। ফোনটা নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু তার ইউজটা কমিয়ে দিতে হবে, না পারাই ভালো, যতটা না প্রয়োজন, প্রয়োজন ভিত্তিক শুধুমাত্র। তবে আমি বলবো, হ্যাঁ, তবে আমি কিন্তু ফোন নিয়ে যাব। কারণ আমি সেখানে গেলাম, হয়তো একটা কিছু নতুন কিছু দেখে সম্পর্কে আমার জানতে ইচ্ছা করলো, সেখানে আর কেউ নেই, নির্জন, তো আমি কি করব? আমি ফোনে গিয়ে গুগলে গিয়ে ওইসের মতো, বা ওখানে কি খাবো, তো সেই ফোন থেকে বিয়ার গ্রিলসের ভিডিও গুলো দেখবো আর ওই জঙ্গল থেকে বিভিন্ন খাবার গুলো সংগ্রহ করব। তো ফোনটাও নিয়ে যাবো, প্রকৃতির কাছ থেকে প্রকৃতিকে পড়বো, বই যেমন লিখবো, আমি কিন্তু ফোনটাও সাথে নিয়ে যাব। আর ওই প্রকৃতিটাকে আর ভালো করে জানার জন্য ওখানে যেহেতু কেউ নেই, ফোনটাই সঙ্গী হবে আমাকে চিনিয়ে দেওয়ার। কারণ বর্তমানে গুগল হচ্ছে ভগবান, আর ইন্টারনেট হচ্ছে তার মানে কি বলবো, দূত। সে আমাদের কাছে সবকিছু খবর পৌঁছে দেয়। জানতে তো ইচ্ছে করবেই, এটা কি গাছ, এটা কি ফুল, এটা কি খাবার, এটা খাওয়া যাবে কিনা। আবার আমি মাঝে মাঝে হয়তো, তারপর দীপাঞ্জলি দি বললো যে দেবেন্দু ওটা তুমি খেও না খেও না, আমাকে তুমি আগে ভিডিও কলে দেখাও, আগে ওটা কি গাছটা দেখি। তাই ফোনটাও আমি কিন্তু সাথে নিয়ে যাবো। শুভমিতা দি কোশ্চেন, আচ্ছা বলছে নেটওয়ার্ক কি থাকবে না, আমাদের লিপিকা দি বলছে নেটওয়ার্ক থাকবে না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কোশ্চেন, তবে বর্তমানে যা জিপিএস সিস্টেম, নেটওয়ার্ক থেকে যাবে দিদি, চালিয়ে নিতে হবে। না হলে কিছু ভিডিও ডাউনলোড করে নিয়ে যাবো বিআর গিলস এর। আচ্ছা, যাই হোক, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আমাদের আমাদের যারা রংমিলান্তির যারা দিদিরা দাদারা আছেন, ওনারা কমেন্ট করছেন, সবাই খুব ভালো। অরুন্ধতী দিদির কাছে, অরুন্ধতী দি, বর্তমান প্রজন্ম বই বিমুখ হয়ে পড়েছে, তাই তো? এটা তো সবাই এক বাক্যে স্বীকার করছেন, অনেকটাই মানে অনেকটাই বিমুখ হয়ে গেছে, সবাই নয়, অনেক অংশই নয়, কিছু অংশ। তবে এর জন্য দায়ী কে? তুমি এর জন্য কাকে দায়ী করবে অরুন্ধতী দি? আহ বই বিমুখ হয়ে যাওয়ার জন্য দায়ী মানে এখানে কিন্তু দোষী কেউ যেন নিজেকে মনে না করেন, আগে থেকেই বলে রাখছি। কিন্তু প্রশ্নের উত্তর হিসেবে আমি বলবো যে প্রথম দায়ী কিন্তু বাড়ির পরিবেশ। যে বর্তমান প্রজন্ম মানে যারা এখন ছোট তাদের কথা বলছি আর কি। বাচ্চাদের নিয়মই হচ্ছে বাচ্চারা যেটা দেখে সেটা প্রথমে অনুকরণ করতে শুরু করে। আর মানে এটা একটা ধর্ম, বাচ্চাদের বাড়িতে যা দেখবে ওরা তাই করবে, বিশেষ করে মা বাবা যা করছে তাই করবে।
এইবার একদম। বাড়িতে বই পড়ার যে একটা নিয়ম মানে নিয়ম বলবো না, বাড়িতে লোকে আগে অবসরে রেডিও শুনতেন, বই পড়তেন। বই পড়াটা একটা ইয়ের মধ্যে ছিল আর কি, বহুজন বই পড়তেন, শুধু পুরুষ মানুষ বলবো না, মহিলারাও পড়তেন। এখন সেখানে বাচ্চারা সেই সময়টা বেশিরভাগই হয়তো দেখছে, বাড়ির লোকজন হয় খেলা দেখছে, নয় সিরিয়াল দেখছে, এরকম দেখেই তারা ক্লান্ত হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছে, তাছাড়া অফিসের কাজকর্ম তো রয়েছে। সুতরাং ওরা প্রথম বইয়ের সঙ্গে বসে থাকা জিনিসটা, যে কেউ বই পড়ছে দেখে আমিও পড়তে ও পড়বে ওর মতোই বই, ওর বয়সের মতোই বই, কিন্তু আমি দেখেছি বাচ্চাদের অনুকরণ করা দেখেছি। আমি পড়ছি, আমাকে দেখে কারোর পড়া আমি দেখেছি বলেই বুঝতে পেরেছি। আবার আমি সেখানেও দেখেছি যারা ভীষণ ভাবে বাড়িতে ওই সন্ধে হলেও তো টিভি সিরিয়াল শুরু হয়ে গেল, একদম রাত্রি 10টা পর্যন্ত চললো, ডিনারের আগে পর্যন্ত। বাচ্চা তো কখনোই দেখছে না বাড়িতে যে কোনো একটা সন্ধ্যেবেলা এরকম নিয়ম করেই হোক, আমি টিভি দেখতে কাউকে বারণ করছি না, কিন্তু এরকম নিয়ম করেই হোক যে আমরা সপ্তাহে 3 দিন সিরিয়াল দেখবো বা সিনেমা দেখবো, আমরা 2 দিন বই নিয়ে আলোচনা করব, বই পড়বো, এরকম বাচ্চারা দেখছে না। বাচ্চারা দীর্ঘদিনই বাড়িতে বসে কাউকে ধৈর্য ধরে বই পড়তে দেখে না, তারা হয় কাউকে মোবাইলে কথা বলে সময় নষ্ট করতে দেখছে, কিন্তু ওরা বুঝতে পারছে না যেটা সময় নষ্ট, ওরা দেখছে না, ওরা প্রথম হচ্ছে কাউকে দেখে শিখবে। বাচ্চা যদি দেখে কাউকে বই পড়তে, এবং কিছু কিছু বাড়িতে আমি দেখেছি যারা যেখানে বই পড়া হয় নিয়মিত ভাবে, সেখানে বাচ্চারাও কিন্তু ছোটবেলা থেকে বই পড়ে। আর হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে উপহার দেওয়া, যেমন জন্মদিন মানেই বিভিন্ন রকম খেলনা বা জামা কাপড় আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বই দেওয়াটাও উচিত। আমি সাধারণত চেষ্টা করি একদম বই এখন উপহার বন্ধই হয়ে গেছে। বইটা উপহার দিয়ে দেওয়া, মানে বই দেওয়া এখন বন্ধই হয়ে গেছে। না তবু যার, আমি যেমন আমার নিজের একটা ভেতর থেকে ইচ্ছে যে যারা একটু পড়তে জানে বা একটু পড়তে পড়তে শিখেছে, আমি সেখান থেকেই কিন্তু বই দেওয়া শুরু করি, যে প্রত্যেকটা বয়সের বই পাওয়া যায়, যে একদম ছোট সেই থেকে শুরু করে যারা বড় হয়ে গেছে। এই একজন একজন মানে অন্য করছে না বলে এখন বই দেওয়াটা ফ্যাশন, এখন অমুক দিলে তমুক, না দাও না, দিয়ে দেখো না। আমি এরকম সামনাসামনি প্রমাণ দেখেছি, একটা পৈতে বাড়িতেই দেখেছি, সেটুকু আমি না শেয়ার করে থাকতে পারছি না। আমার ফ্যামিলির একটা পৈতে অনুষ্ঠানে, যেখানে সবাই লাইন দিয়ে বলতে সোনার আংটি উপহার দিচ্ছে, যেটা পৈতে মানেই সোনার আংটি উপহার দেওয়া আর ঘড়ি উপহার দেওয়া, এটা কিন্তু চলে। তো যখন পৈতের পুরো অনুষ্ঠান, এবং আমার বাড়িতে তাই দেওয়া হয়েছিল, আমার শাশুড়িও আংটি দিলেন, আমার হাজবেন্ড ঘড়ি দিলেন, দিতে পারি, ঠিক আছে মা দিক, ঠিক আছে। আমি আমার মা জিজ্ঞেস করেছিলাম যে তোমরা আমার একটা কথা রাখবে, হয়তো এখানে কেউ আমার কথা শুনবেন না, একটা কথা শুনবে, ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে, ইংলিশ বই তো ভালো পড়বে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বইটা একটু খুঁজে কিনে ফেলবে, তোমরা যখন যাবে উপহার করে সুন্দর করে র্যাপিং ট্যাপিং করে। তো আমার বাবা সেই কথাটা রেখেছিলেন, আমার মা বাবা সেই বইটা নিয়ে যান। এইবার ধরুন বেলা 3টে নাগাদ যখন পৈতের মূল অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, ছেলেটি তখন ক্লাস 7-এ পড়ে, এখন সে বড় 12-এ পড়ে, তখন সেই গেরুয়া বসন পরে সে কার্পেট পেতে, কোথাও একটা তাকে আসন টাসন পেতে বসানো হয়েছে, ড্রাই ফ্রুটস কিছু দেওয়া, আমি ড্রাই ফ্রুটস নিয়ে গেছিলাম। এত যে সকাল থেকে সে উপহার পেয়েছে, যার মধ্যে দামি দামি সোনার আংটি থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে আরো অনেক আছে। আমি যখন ওর সঙ্গে দেখা করতে গেলাম, আমি দেখলাম ওর সামনে দুটো জিনিস, এক হচ্ছে ড্রাই ফ্রুটস বাক্সটা খুলে ওই ড্রাই ফ্রুটস খাওয়া শুরু করেছে, আর ওর কোলে পাতা রয়েছে ওই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ও অন্য কোনো উপহারের দিকে তাকায়নি, একদম আমার চোখের সামনে এটা দেখা। সকাল থেকে সত্যি কথা বলতে ওই বই বোধহয় ও খুব সুন্দর অভিজ্ঞতা, আমার এত ভালো লেগেছে। তখন আমি সঙ্গে সঙ্গে আমার মা বাবাকে ডেকে দেখালাম, তোমরা একবার গিয়ে দেখে এসো যে ওরা এত সকাল থেকে, এবং প্রচুর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের যতটা না দাম, তার থেকে সোনার আংটির অনেক বেশি দাম, কিন্তু বাচ্চার কাছে মূল্যবান। এবং ওকে দেখে একটি বড় চাকরি করে বা বিজনেস করে, সে আমাকে বলছে না আমাকে একটা এরকম বই, মানে ওই টাকার মূল্যের থেকে, টাকার মূল্যের থেকে বইয়ের মূল্য অনেক গুণই বেশি। ঠিক একদম বুঝতে শেখে যে আংটিগুলোর দাম অনেক বেশি। আচ্ছা দিদি বলছি, হ্যাঁ সময় খুবই কম, সময় খুবই কম। এটা দিদির কাছে খুব সুন্দরভাবে আমরা ব্যাখ্যা পেলাম। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম হচ্ছে বাড়ি, বাচ্চারা বাড়িতে অনেকটা সময় থাকে, তো এখন তো আরোই থাকে। বলছি অরুন্ধতী দিদি, এর পরবর্তী কোশ্চেনটা ওইটা তুমি অনেকটাই কভার
করে দিলে। আমরা চলে যাচ্ছি রুবিদির কাছে। রুবিদির কাছে যে কোশ্চেনটা ছিল যে হচ্ছে যে বর্তমান প্রজন্মকে কি করে বইমুখী করে, তো তুমি আর একটু সংক্ষেপে বলো, বেশি সময় নেই, সংক্ষেপে বলে দাও আর হ্যাঁ, বাচ্চাদের কি করে বইমুখী করা আর যায়। আমার প্রশ্নের ম্যাক্সিমাম উত্তরটা অরুন্ধতী দি দিয়ে গিয়েছেন। ওনার সাথে আমি সহমত পোষণ করি ভীষণভাবে। একদম, হ্যাঁ, তাই তাই। হ্যাঁ, মানে উনি বলে দিয়েছেন, আমার যে বক্তব্য উনি বলে দিয়েছেন, তার সাথে আমি এটুকুই বলতে চাই যে ঠিকই বলেছেন দিদি, যে আগেকার দিনের মতো কিন্তু এখন সেই রেওয়াজটা নেই। আমি বাবার কাছে শুনেছি যে আগে বিয়েতে বই গিফট করা হতো। তো বাড়ির পরিবেশটা কিন্তু বড় কথা। যেটা আমারও দুটো জমজ বাচ্চা আছে, আমি ওদের মধ্যেও দেখেছি যে মা বাবাকে ওরা সবসময় বেশি অনুকরণ করে, হ্যাঁ, বাড়ির বড়দেরকে। তো আমি যেমন বললাম শুরুতেই যে আমি তো 3 মাস হলো লিখছি। তো এই 3 মাসের মধ্যে ওরা কিন্তু আগে গল্প টল্প লিখতো না। হ্যাঁ, ওদের বয়স এই 7 বছর। তো এর মধ্যে ওরা যখন দেখছে মা লিখছে, ফেসবুকে পোস্ট করছে, ওরা কিন্তু বাড়িতে সেটাকে অনুকরণ করে, ওরা ওদের মতো করে লেখে, ওদের মতন করে গল্প তৈরি করে। কিন্তু ওরা দুই ভাই বোনে লেখে, নিয়মিত লেখে, পাতার পর পাতা লেখে। তো এই যে যে ব্যাপারটা, তো আমাদের কিন্তু সবার আগে বাড়িতে পরিবেশটা তৈরি করতে হবে, ঠিক আছে? তো এই ব্যাপারে একটা ঠিক। জিনিস কিন্তু অবশ্যম্ভাবী আমি মনে করি, মানে একটা জিনিসের অবদান, সেটা হচ্ছে কথা সাহিত্য। বাচ্চাদেরকে ছোট থেকে আমাদের উচিত কথা সাহিত্যের প্রতি ইন্টারেস্টটা তৈরি করা। তার জন্য ছোটবেলায় আমরা কিন্তু একটা কাজ করতে পারি, যেটা আমি নিজের বাড়িতেও করি বাচ্চাদের ক্ষেত্রে। আমি কিন্তু কখনো ওদেরকে হাতে মোবাইল তুলে দিয়ে বলি না যে কার্টুন দেখো আর ভাত খাও। হুম, ওদের একটা নির্দিষ্ট দিন আছে রবিবার, সেদিনটা ওরা কার্টুন দেখে। আর ছোট থেকে যেটা করেছে, আমার কষ্ট হয় কিন্তু আমি ভাত খাওয়ানোর সময় নিজে মুখে গল্প বলি, বানিয়ে বানিয়ে। বাচ্চাদের জন্য তো বেশি পরিশ্রম করতে হয় না, মোটামুটি একটা যুক্তিযুক্ত কিছু সাজালেই ওরা বোঝে। তো এই যে মুখে গল্প বলার অভ্যেস, বাচ্চাদের শোনার কানটা তৈরি করা, এটা কিন্তু ছোট থেকেই জরুরি। এবার এখন তো ম্যাক্সিমাম কি হয়, নিউক্লিয়ার ফ্যামিলি, যে জন্য ওরা দিদিমা ঠাকুমা দাদুদেরকে বিশেষ একটা পায় না, যারা কিনা গল্প শোনা ছোট থেকে বাচ্চাদেরকে। তো এক্ষেত্রে আর একটা জিনিসও করা যেতে পারে, যারা একটু বড়, যারা পড়তে শিখেছে, তাদেরকে শিশু সাহিত্য গিফট করা যেতে পারে। আর একটা জিনিসও করা যেতে পারে, প্রথম দিকে কিন্তু বাচ্চারা, যে আমরা যদি ভেবে নিই যে একটা বাচ্চাকে বই গিফট করেছি মানে সে প্রথম থেকে সুন্দর করে ইন্টারেস্ট তৈরি হবে, সে পুরোটা পড়বে, তা কিন্তু নয়। এমন বাচ্চা যদি থাকে যার কিনা অতটা ইন্টারেস্ট নেই গল্প পড়ার প্রতি, তাকে কি করা যেতে পারে, একটা গল্প তার সামনেই নিজে পড়ে শোনানো যেতে পারে বই খুলে। এবার যখন কিনা একটা গল্পের একটা ইন্টারেস্টিং পয়েন্ট চলে এলো, যে এরপর কি হবে, এরপর কি হবে, সাসপেন্স, তখনই বইটা বন্ধ করে তাকে তার হাতে দিয়ে বলতে হবে যে এবার বাকিটা তুমি পড়ে দেখো। হুম, তো তখন কিন্তু ওর মধ্যে যে কৌতূহলটা তৈরি হয়েছে, সেটা নিবারণের জন্য হলো ও বইটাকে খুলে পড়ার চেষ্টা করবে। তো এই অভ্যাসটা কিন্তু ছোট থেকেই তৈরিটা করা উচিত। তো এইভাবে যদি আমরা একদম একদম বাচ্চাদেরকে ঠিক। ছোট থেকে একটা বাড়িতে পরিবেশ দিতে পারি বা বই পড়ার প্রতি ইন্টারেস্ট জাগাতে পারি, তো আমার মনে হয় আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু ফিরে আসতেই পারে। আর বাকিটা তো অরুন্ধতী সত্যি, দিদি একদম। বলেছেন, আমি ওনার সাথে ভীষণভাবে সহমত। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। অরুন্ধতী দি খুব সুন্দর করে বুঝিয়েছেন এবং আমাদের রুবিদিও সুন্দর করে বললেন যে ছোট্ট থেকে আমাদের পরিবার থেকেই কিন্তু সূচনা করতে হবে বই পড়ানোর প্রবণতা বাড়ানোর, বা আমাদের উৎসাহী হতে বাবা মাকে। এবং বাড়ির পরিবেশ যদি হয় যে আমরা যতই ব্যস্তবহুল জীবনে ব্যস্ত হই না কেন, আমরা যদি অবসর সময়টা ফোন কিংবা অন্যান্য ডিজিটাল মিডিয়ায় না দিয়ে বই পড়ি এবং বাচ্চাদের বই পড়তে উৎসাহ যোগাই, তাহলে কিন্তু বাচ্চারা বইমুখী হবে। এটা আমাদের আমাদের দিদিরা কিন্তু বারবার ধরে বললেন। তো আমরা আর সময় নেই বেশি, আর এই বিষয়ে আলোচনা করতে পারছি না। আজকে সুন্দর খুবই আলোচনা হচ্ছে, আমাদের এই আলোচনা আরো এগিয়ে যেতে ইচ্ছে হচ্ছে কিন্তু সময় নেই। আমরা চলে যাচ্ছি আমাদের শেষ কোশ্চেন আমাদের মৌমিতা দিদির কাছে। আচ্ছা মৌমিতা দি, আজকে তো এই বই নিয়ে আলোচনা হচ্ছে, তো কোন কোন বই অন্তত প্রত্যেকটা মানুষের পড়া উচিত তোমার মধ্যে কি বলে? আহ দেখো, আমি অরুন্ধতী দি আর তোমার হচ্ছে রুবিদির কথা ধরেই বলবো, যে কোনো বই পড়ার আগে মানুষের মধ্যে আগ্রহ তৈরি করাটা বিশেষভাবে জরুরি। যে কোনো পরিবারের ক্ষেত্রে হতে পারে। আমরা যেমন আমাদের ছোটবেলায় ঠাকুমার কাছে দাদুর কাছে গল্প শুনেছি, শুনে সেখান থেকে একটা আগ্রহ বা একটা কল্পনা নিজের মনে তৈরি হয়েছে। অনেক গল্প এমন হয়েছে যার শেষটা এরকম, কিন্তু আমি মনে মনে ভেবেছি এটা শেষটা অন্যরকম হতে পারতো। হ্যাঁ, তো সেখানে ঠিক দাঁড়িয়ে ঠিক। আজকের এই ব্যস্ততার যুগে মানুষের সাথে মানুষের কথা বলার সময়টা অবধি কমে গেছে। সেখানে বইয়ের ব্যাপারে আগ্রহ তৈরি করা, বা যে কোনো, আমার মনে হয় যে কোনো পরিবারে সবার আগে না, মানে সামাজিক জিনিসগুলোকে মানুষকে জানানো দরকার, যে কোনো বয়সের জন্য। মানে ইতিহাসের দিক বলো, মানে অতীত
অতীত থেকে কিন্তু অনেক কিছু বর্তমান শেখে। তো সেই ধরনের কিছু সামাজিক কিছু গল্প ঠিক থাকে, কিছু শিশু সাহিত্য থাকে, যে জিনিসগুলো যে কোনো বয়সের মানুষ পড়তে পারে। আমি আজকে আমার বয়স 30 হোক, 25 হোক, 28 হোক, আমি একটা শিশু সাহিত্য পড়তেই পারি, কিন্তু সেটাও কিন্তু অনেক সময় আমাদের মনে অনেক কিছু বাচ্চাদের ভাবনা চিন্তার লেভেলটা না পুরো ডিফারেন্ট হয়। ওরা ঠিক যেভাবে ঠিক ভাবে, আমরা যদি সেই পড়াশোনাটা, মানে আমি এরকম কোনো স্পেসিফিক ব্যাপারই নেই যে আমার এজটা এই হয়ে গেছে আমি আর এটা পড়তে পারবো না। আমি যদি এখনো ঠাকুরমার ঠিক ঝুলি পড়ি, আমার কিন্তু এখনো একটা রূপকথার ইমাজিনেশন মনের মধ্যে তৈরি হবে, যে রাজপুত্র রাজকন্যা, যার হয়তো আমি জানি যে একদম বাস্তব ভিত্তি নেই, কিন্তু সেই জিনিস একদম। কিন্তু আমাদের ভাবতে শেখায়, অনেক বিরাজ কিছু করতে, ভাবতে হ্যাঁ। শেখায়। তো আমি বলবো যে কোনো বয়সের জন্য, ধরো যেরকম শিশু সাহিত্য হতে পারে, ঠিক কল্পবিজ্ঞানের একদম। লেখা হতে পারে, সামাজিক বই হতে পারে, এই জিনিসগুলো জানা দরকার। বা যে কোনো অনুপ্রেরণামূলক যে বইগুলো, যখন আমরা প্রচন্ড নেগেটিভ, মানে এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যেখানে প্রচুর নেগেটিভ থট আসে, আমি যদি কারো জীবনী বা কোনো অনুপ্রেরণামূলক গল্প পড়ি, সেটা কিন্তু আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। তো যে কোনো বয়সে এই ধরনের বইগুলো পড়া যায়। একদম সময় একদম কম, ঠিক তাই আর বিস্তারিত বলছি না, তো আমার যেটা ঠিক মনে ঠিক হচ্ছে আমি সেটাই বললাম। ঠিক একদম সুন্দর করে বললেন আমাদের মৌমিতা দি। আহ, আমি একটু জানতে চাইছি দীপাঞ্জলির কাছে। আচ্ছা দীপাঞ্জলি দি, আমি ধরুন একটা স্টুডেন্ট, আমার পড়াশোনার প্রচন্ড চাপ, আমার সিলেবাসের প্রচন্ড চাপ আছে আমার মাথায়, আমার কলেজ থেকে প্রচন্ড টাস্ক দেওয়া হয়, আমি সকাল সন্ধ্যা টিউশন করি, তারপর যেটুকু সময় পাই বাবা মা বলে যে এই পড়াটা কর, ওই পড়াটা কর, সেই পড়াটা দেখি ওই স্কুলের আম, মানে পড়া এবং সিলেবাসের পড়া, আর আর আমার নাম্বার তোলার জন্য আমার উপরে চাপ। তো আমি সময় নেই আমার বই পড়ার। তো আমি খুব বেশি ইচ্ছা করলেও বই পড়তে পারবো না। আমি রবীন্দ্রনাথ রবীন্দ্র সমগ্র বা আমাদের শরৎচন্দ্রের পুরো বই সমস্ত কিছু পড়তে পারবো না। তো তুমি কোন বইটা আমাকে সাজেস্ট করবে? আমি একটা স্টুডেন্ট, তুমি আমাকে কোন বইগুলো সাজেস্ট করবে? তুমি এই এই বইগুলো অন্তত পড়ে নাও, সময় করে বা ছুটিতে হোক, হুম। যখন খুশি হোক। না, তুমি কি স্টুডেন্ট মানে কোন কলেজের স্টুডেন্ট না স্কুলের? এরকম কিছু বই, স্পেসিফিক বই না, না, আমি বলছি বলতে বলছি তুমি স্টুডেন্ট, পারবে যে স্টুডেন্টটা কোন এটা কোন লেভেলের স্টুডেন্ট? আমাদের আমার তো হয়তো তোমার কথা কেটে কেটে আসছে, শুনতে পাচ্ছি না আমি। যারা সত্যিকারের আচ্ছা, আমি আসলে ব্যস্তবহুল তোমার কথা জীবনে কেটে আসছে, কেটে আছেন, আসছে তোমার কথা। তাদের হয়তো উপকারে আসবে। আচ্ছা, আমি দিব্যেন্দুর কথা শুনতে পাচ্ছি না, তবে এতটুকুই বুঝেছি ও বলছে যে কিছু একটা বাচ্চার উপরে বই, পড়াশোনার খুব চাপ, তার টিউশন আছে, তার পড়ার একদম সময় নেই, তাকে আমি কি ধরনের বই পড়তে বলবো? হ্যাঁ, সে যদি ছোট হয়, স্কুলের হয়, তাহলে ওকে আমি হয়তো পাণ্ডব গোয়েন্দা বা সেরকম ডিটেকটিভ বই বা ঠাকুরের ছোট ছোট গল্পের বই, যেগুলোতে খুব সুন্দর করে, যেমন বিবেকানন্দের ছোট ছোট বই আছে, যখন স্বামী বিবেকানন্দ ছিলেন হ্যাঁ বিলে ছিলেন, তো সেই সব গল্পগুলো আমি ওকে, যদি সে স্কুল লেভেলের হয়, ছোট হয়, আমি স্কুলের তাহলে আমি ওকে স্কুলে স্কুলের বল স্কুলের বলছো, তো স্কুলের বললে আমি বলবো তাকে, সে যদি স্কুল স্কুলের প্রাইম স্কুলের যদি হয়, স্টুডেন্ট, স্কুল তাহলে সে আমি তুমি ওকে হ্যাঁ, আমি অবশ্যই স্কুল বাদ, স্টুডেন্ট। চাপ আছে তো আমি স্কুল আচ্ছা, আচ্ছা, স্কুল স্টুডেন্ট যদি হয়, তাহলে আমি ওকে বলবো যে তুমি আহ ওই স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোট ছোট চটি বই পাওয়া যায়। খুব বড় বই দিলে সে চাপের মধ্যে সে বইগুলো পড়বে না। তাকে বলতে হবে যে এটা এই ছোট্ট বই ঠিক আছে, তুমি এটা পড়ে দেখো, এটার মধ্যে খুব মজার আছে। হয়তো আমি একটা গল্প বললাম যে স্বামী বিবেকানন্দ যখন বিলে ছিলেন, খুব দুষ্টুমি করলে ওনার মাথায় জল, শিব শিব বলে জল ঢাললে ঠান্ডা হয়ে যেতেন। তো ওর তখন খুব ইন্টারেস্ট পাবে, তাই ও হ্যাঁ, তারপর উনি ধ্যান করতেন, সাপ ঢুকেছিল একদিন, এরকম বলে ওর মধ্যে আমি ইন্টারেস্ট ক্রিয়েট করে ওকে আমি স্বামী বিবেকানন্দের একটা চটি বই দিয়ে দেবো। বা পাণ্ডব গোয়েন্দার সিরিজের একটা ছোট্ট দিয়ে দিলাম, বা বললাম যে এটা পড়ো, পড়ে দেখো, খুব মজার আছে, আমাকে বলবে কি কে, মানে তুমি শেষ হওয়ার আগেই আগে মনে মনে চিন্তা করে নেবে কে হবে, আমিও পড়েছি, তুমি আমাকে বলবে কে, তারপর মিলাবে যে লাস্টে তোমার
যাকে ভেবেছো সে হলো কিনা না দোষী সেটা বের করবে। সেরকম ভাবে আমি ছোট ছোট বই আমি ওকে দিয়ে ওর মধ্যে ইন্টারেস্ট ক্রিয়েট করাবো। আর তাতে কি হবে, তার সময়ও বেশি লাগবে না। সে হয়তো শুয়ে হয়তো 5 মিনিট বা 10 মিনিট পেয়েছে, সেই ইন্টারেস্টে সে হয়তো 2টো পাতা পড়বে একদিন, তারপরের দিন আরো 2টো পাতা পড়বে, এরকম করে ও ঠিক ম্যানেজ করে নেবে পড়ার। যদি ইন্টারেস্ট সরি যদি ইন্টারেস্ট ক্রিয়েট করা যায় ঠিক মতো তবেই। তো সেরকম ভাবে আমি সেই এরকম স্টুডেন্টকে যে চাপে আছে তার মধ্যে, তাতে কি হবে, সে তার ব্রেনটাও তার অনেক ঠান্ডা হয়ে যাবে। সে যখন নেক্সট ওদের সিলেবাসের বইটা পড়বে তখন ওর চাপ লাগবে না, বা যখন টিউশন যাবে তখনও তার চাপ হবে না। তো ছোট ছোট চটি বই দিয়ে ওর মধ্যে ইন্টারেস্টটা গ্রো করাতে হবে, কারণ সে চাপে আছে, তাকে আমি বড় বই দিতে পারবো না। বড় বই সে নিজেই পড়ে নেবে কোনো একটা সময় যদি তার ইন্টারেস্ট হয়ে যায় বই পড়ার। হ্যাঁ, ছোট ছোট চটি বই দিয়ে আমার মনে হয়, আমার এরকম ধারণা, আমি সাধারণত এরকমই করি, আমার ছেলের সাথে আমি তাই করেছি। ও এখনো মানে অনেক বড় হয়ে গেছে, সে নিজে বিজনেসেও জয়েন করেছে, বাট সে এখনো টিন টিন পেলে নিয়ে আসে হ্যাঁ, বাড়িতে বই। আমি আমার ছেলে দুজনে মিলেই টিন টিন পড়ি। বাটুল দি গ্রেট পেলে ও নিয়ে আসে। তো হ্যাঁ, আমিও পড়ি, ও পড়ে। তো এটা চটি বুক দিয়ে শুরু করলে আমার মনে হয় ভালো, যেটার মধ্যে খুব ইন্টারেস্টিং কিছু থাকবে। তবে প্রথমে আমাদেরকে ওদের ইন্টারেস্টটা গ্রো করাতে হবে, তার ঠিক চাপটা ঠিক সে মনে করবে না, সে ঠিক ঠিক ঠিক। সময় বের করে নেবে। হ্যাঁ, দিব্যেন্দুর বোধহয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হ্যাঁ, এখন আবার। একদম। অরুন্ধতী দি, ঠিক বলেছি আমি? অরুন্ধতী দি? বাহ। ভারতবর্ষের সংস্কৃতি হয়েছে, তো সেই সমস্ত মহান বনি অবশ্যই আমাদের পড়তে হয়। সেটাই দীপাঞ্জলি মনীষীদের জীবনী এটা হয়। পড়তে হবে। বিদ্যাসাগর, নেতাজি। দিব্যেন্দুর নেট প্রবলেম হচ্ছে খুব, মনে কিছু শোনা হচ্ছে। যাচ্ছে না, নেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ, দিব্যেন্দুর নেট প্রবলেম হচ্ছে, ও আগেই বলছিল একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু। হুম। অরুন্ধতিদির কথাও শোনা যাচ্ছে না, মিউট আছে বোধহয়। না, তাহলে ওইখান থেকে মিউট করা। হ্যাঁ, ওখান থেকে মিউট ছিল, হ্যাঁ ঠিক। এখন ওপেন হয়েছে বোধহয়। হয়েছে ওপেন। হ্যাঁ। হ্যাঁ, আনমিউট করে দিয়েছে সবাই। এই যে হ্যাঁ। বাচ্চারা যে শিখছে, আমরা যে বলছি যে বই একটা ভার, পড়াশোনা একটা ভার, খুব গভীরে চিন্তা করে দেখ, ভার নয়, বই একমাত্র জিনিস যা আমাদের কমিয়ে দেয়, একদম। সেটাই ওদেরকে বোঝাতে হবে, একদম। জিনিস যেটা ভার মুক্ত করে। আপনি কার কাছে ভারমুক্ত করে, সাহায্য, আমার একটা একদম। কোনো কথা হলো, আমি আপনাদের সকলকে ফোন করতে গেলাম, কাউকে হয়তো নেটওয়ার্কে হুম। পাচ্ছি না, অথবা পেলেও আপনি হুম। সংসারের কাজ অথবা আপনার স্কুলের ক্লাস নিচ্ছেন, তো সেই মুহূর্তে একদম। আমি আপনাদেরকে ফোন করে করে সময়টা নষ্ট না করে যদি বই পড়ি, যে কোনো একটা ভালো হ্যাঁ, বই পড়ি, তাহলে একদম। কিন্তু বেশ কিছুক্ষণ পড়ার পর আমি দেখবো যে যে সমস্যাটা আমার হচ্ছিল সেটা থেকে আমি হুম। বেরিয়ে এসেছি, অথবা বেরিয়ে আসার একদম পথটা দেবে। ঠিক, ঠিক। সুতরাং কোথাও 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 দাঁড়িয়ে আমার বই মনে হয় কোথাও দাঁড়িয়ে আমার মনে হয় আমরা যখন কোনো বই পড়ি,
আমাদের লাইফেও তো আমরা হুম বিভিন্ন বন্ধু বান্ধব বিভিন্ন সম্পর্কের মধ্যে ঘিরে থাকি, তো বইয়ের মধ্যে যে হুম হুম চরিত্রগুলো থাকে সেগুলো যেন আমাদের হুম খুব কাছের একটা সম্পর্কে তৈরি হয়ে যায়। আমরা যেন কোথাও একদম। গিয়ে তাদের মাঝে থাকি এবং সেখানে থেকে আমরা তাদেরকে নিয়ে ভাবনা চিন্তাটা এমন হয়ে যায়, তখন যেন কল্পনা হুম ছেড়ে হুম বাস্তবে সে যেন আমাদের মধ্যে চলে আসে, একটা কাজ করে। এটা আমার একার হুম হয় কিনা হুম আমি হুম। জানি না। তো না সেই না, সবার হিসাবে হয়। দেখতে গেলে বইয়ের থেকে ভালো সঙ্গী কিছু হতে পারে না, কারণ একই সাথে হতে পারে না। অনেকগুলো চরিত্র আমার পাশে রয়েছে যাদের মানে হুম সেটা জীবনের লড়াই হোক বা কোনো কিছু পাওয়া হোক বা কোনো নেগেটিভ সিচুয়েশনে তার যে ফাইট করে ফিরে আসা, সেটা মনে হয় বইয়ের থেকে বড় শিক্ষক কেউ হতে পারে না। সে হতে আমাদের পারে না, শিখিয়ে দেয় সত্যি একদম তাই। যে ঠিক। একদম যে ঠিক। স্রষ্টা হ্যাঁ। লিখছে, যে স্রষ্টার সৃষ্টি, সে তো তার মতো করে তুলে ধরছে তার ভাবনা চিন্তাকে, হুম সেটা যখন আমার মনের সাথে হুম হুম কানেক্ট হচ্ছে তখনই আমি হুম সেটাকে হুম। নিজের করে ভাবতে পারছি। তো বইয়ের মধ্যে একদম। সেই জিনিসটা হয় যে আমরা যখন জীবনের লড়াইয়ে অনেকাংশে যখন হারতে শুরু করি, যখন মনোবল ভাঙতে শুরু করে, আমার মনে হয় বইয়ের চরিত্রগুলো আমাদেরকে ইন্সপায়ার করে বা দাঁড় করায় যে এই জিনিসটা যদি এইভাবে হতো তাহলে হয়তো আমি ওভারকাম করতে পারবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে বইয়ের থেকে বড় কিছু হতে পারে না। জীবনের একদম। বড় শিক্ষকের ভূমিকাটা বইয়ের জন্যই, আর কিছু না। একদম। এটা আর আমার কোনো সময় ব্যক্তিগত দেখা যায় মতামত। কোনো সময় দেখা যায় বইয়ের চরিত্রগুলো এমন থাকে মনে হয় যেন আমার সঙ্গে একদম মিলে যাচ্ছে, একদম হুম। মানে মেল খাচ্ছে। তো আমরা এমন ভাবে ঢুকে যাই, আমরা নিজেদেরকে ঢেলে দিই যে মনে হয় যে আমিই বোধহয় সেই চরিত্র, আমিই বোধহয় সেই আহ, এরকম সিচুয়েশনে পড়েছি, আমি কিভাবে বেরিয়ে আসবো। তখন নিজের একটা ব্রেনে হয় যে আমি সেরকম চিন্তা করব যে আমাকে ওভারকাম, তারপর দেখলাম যে হ্যাঁ। না, ওই আর চরিত্রটা অন্যরকম ভাবে আসছে বেরিয়ে। তো মানে আরেকটা এই জন্য না চিন্তাধারা আমার আসে। মনে হয় বেশি করে সামাজিক গল্পগুলো বেশি পড়া উচিত, কারণ সমাজ ব্যবস্থার উচিত। উপর নির্ভর করে একটা মানে সেই নারী একদম। কেন্দ্রিক গল্প হোক বা পুরুষ কেন্দ্রিক গল্পই হোক, তার যে একদম। লড়াইটা সেই অসম মানসিকতার মানুষজনদের সাথে, তার যে বেঁচে থাকার জন্য লড়াই, তার যে নিজেকে প্রমাণ করার লড়াই, তার জন্য মনে হয় সামাজিক জিনিসগুলো পড়া বেশি জরুরি। আজকের দিনে আমার সামাজিক কিন্তু ছেড়ে মানুষ বেশি রহস্যের আমার দিকে মনে হয় ধাবমান মধ্যম হয়। হয় হ্যাঁ। হয়। ঠিক। রহস্যের দিকে আমি ধাবিত মনে বেশি হয়। আমি মনে করি একটি ভালো বই মানুষের মনকে যেমন চাক্ষুষ করে তোলে, তেমনি তার জ্ঞান বুদ্ধিকে প্রসারিত বিকাশিত করে তোলে, মনের অন্ধকার সমস্ত কাটিয়ে মানে আলো জ্বালাতে সাহায্য করে। কারণ মানুষের যে এই মননশীল চিন্তাশীল সৃষ্টিশীল চিন্তার যাবতীয় সূচনা, আমি মনে করি যাবতীয় সূচনার যে বিস্ফোরণ একমাত্র বইয়ের মাধ্যমেই পাওয়া যায়। তাই আমার মা হ্যাঁ একদম। ছোটবেলা থেকেই বলতো মানুষ মানুষের সঙ্গে বেইমানি করতে পারে কিন্তু বই কখনো পারে না। বই একদম। মানুষের একটা পরম বন্ধু। বই আর হচ্ছে বই, তেমনি হ্যাঁ বই মানুষের হচ্ছে জ্ঞান মনের জোর। মনের জোর, হ্যাঁ, কারণ কি আমি এই হিসাবে মানুষের ভাবি। জ্ঞান আর বুদ্ধিকে প্রসারিত আরো করে, মানুষকে এগিয়ে হুম। নিয়ে যেতে সাহায্য করে। তো আজকে যদি এখন কয়েকজন পড়েছেন হয়তো, শরৎচন্দ্রের দত্তা বলে যে গল্পটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ। একটা ঠিক, খুব মেয়েকে যে সুন্দর। কি পরিস্থিতির মধ্যে পড়তে হয়, সেখান থেকে পড়তে সে হয়। যখন কোনো কিছু তার মাথা কাজ করছে না, তার বুদ্ধিতে ভেবে উঠতে পারছে না যে তার কোনটা করা উচিত কোনটা অনুচিত, সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও যখন সেই মেয়েটা ঘুরে দাঁড়ায় বা গল্পের মোড় যখন লেখক ঘুরিয়ে দেয়, কোথাও দাঁড়িয়ে যখন চরিত্ররা জিতে যায় মনে হয় নিজে জিতে গেছি, বা আমার একদম। হয়তো হ্যাঁ। মেয়েটা জিতে গেছে মানে আমি জিতে গেছি, এই আমি মনের জিতে গেছি, ওই জোরটাকে তো দাঁড় বললাম না। করিয়ে দেয়। ঠিক ঠিক। একদম। চরিত্রে আমরা নিজেদেরকে ঢেলে দিই, এটাই হয়ে যায়। একদম। আহ তখন হ্যাঁ। আর কাউকে আর বলতে আমি হয় না যে তুমি এটা পড়ো, তখন নিজের মন থেকেই হ্যাঁ। আসবে যে আমি এটা পড়বো, এটা শেষ করব। সেই ঠিক ঠিক খিদেটা ঠিক। তৈরি হয়ে যায় একদম। খিদে তৈরি হয়ে যায়। কিন্তু মৌমিতার একটা কথা বলেছে, সামাজিক গল্পগুলো বেশি পড়া উচিত। কিন্তু আমি বলবো যে ছোট 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 বাচ্চাদের গল্প আমার যেমন মধ্যে মধ্যে আমাকে খুব মানে মানসিক খোরাক দেয় আমাকে। আমি ছোট ছোট যেমন এই হ্যাঁ। ঠাকুরমার ঝুলি আমি এখনো পড়ি। আমার যখন খুব বেশি হ্যাঁ স্ট্রেস হ্যাঁ, থাকে আমার মনে ঠাকুমার হয় ঝুলি। হ্যাঁ, এখনো ঠাকুমার ঝুলি আমাকে আমিও দীপাঞ্জলিদির সঙ্গে সহমত। ঠাকুমার ঝুলি সত্যি কথা, কিছু কিছু যখন খুব আপসেট লাগে, শুধু মনটা দুঃখ লাগে, মানে এইসব বইগুলো ঠাকুমার তখন ঝুলি মনে বলবো হয় না, একটা এখন আনন্দ অব্দি দেয়। মানে আরো আছে, শুকতারা হোক, আরো আছে। আরো হ্যাঁ শিশু হ্যাঁ হ্যাঁ। সাহিত্য মানেই শুকতারা হোক, বিরল আনন্দ। আনন্দ মেলা ঠিক হোক, ঠিক ঠিক। এখানে যে আনন্দ মেলা হোক, হুম। শুকতারা হোক, একদম। হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ, পাণ্ডব তারা হোক, গোয়েন্দা শুক্তারা। হোক, এগুলো পাণ্ডব এখনো গোয়েন্দার পড়ি। সিরিজ হোক, এখনো পড়ি। একদম। তো মানে ইভেন বুঝা গেল। কমিক্সের বইও এখনো অব্দি মানে পড়ি, একদম। যেগুলো মানে ভীষণ। প্রচন্ড রকম ভাবে নিজেকে, ওই যখন বললাম না আমি এর আগের একটা আলোচনায় বললাম যে বাচ্চাদের মতো করে ভাবা, সেটা কিন্তু মানুষকে অনেকটা বেশি শান্তি একদম দেয়, মানে শান্তি দেয়। মানসিক শান্তি মানে প্রচন্ড ভাবে দেয়।
ভীষণভাবে ভীষণভাবে তখন মানসিক কিন্তু ওটা শান্তি দেয়। দরকার হয়। আমি বলছি দরকার হয়। সামাজিক গল্প কখন পড়া উচিত, যখন মানসিকভাবে হেরে যাচ্ছি তখন সমাজের হ্যাঁ জিনিসগুলোই কিন্তু আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। আর যখন মানসিক একদম শান্তির ব্যাপার তখন কিশোর সাহিত্যের ওপরে কিছু হয় না। মানে ছোটদের সাহিত্য ঠিক যত ঠিক পড়বো তত যেন ঠিক ভাবনা চিন্তা অনেক বেশি শান্তি দেয় মনে। এটাই। একদম একদম। এটা একদম তাহলে সত্যি আমরা বুঝলাম, তাহলে বোঝা গেল যে বই, যে কোনো বই হোক, মানে বিশেষ আমাদের বন্ধুই থাকবে সব সময়। সে একদম একদম একদম। দুটো দুটো মলাটের মধ্যে হোক, আর চাই ইবুকই হোক, মানে বই হ্যাঁ সবসময় আমাদের বন্ধু থাকবে। আমার তো তো পড়াটা আমরা নিয়ে দরকার না, আমার 2 লাইনের লেখাও অনেক সময় আমাদের মনে একদম ভীষণ টাচ করে যায়, যে টু ঠিক লাইনার ঠিক লিখেছে কিন্তু সেটা যেন হ্যাঁ গভীরতা কতটা। এটাই। গভীরতা হ্যাঁ আছে। হ্যাঁ ঠিক। আচ্ছা, আমাদের সঞ্চালকের মনে হচ্ছে যে ওর বোধহয় নেট প্রবলেম খুব হচ্ছে। তো আমরা তো হ্যাঁ সময় হ্যাঁ থেকে হ্যাঁ অনেক বেশি কথা বলে নিয়েছি। তাহলে এখন আমরা আস্তে আস্তে হ্যাঁ বিদায় নেব। সবার কাছে সবাইকে হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন। সবাইকে সবাইকে নমস্কার, ভালো থাকবেন, নমস্কার, সুস্থ থাকুন, সুস্থ বই থাকুন, পড়ুন, সুস্থ থাকবেন। ভালো থাকুন। সবাই ভালো আনন্দে থাকুন। থাকুন। হ্যাঁ একদম।